এভাবে দৌড়াচ্ছেন কেন? আচমকা কথাটি শুনে থমকে গেলাম। পেছন ফিরে তাকাতে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মোটা ফ্রেমে চশমা, চুলগুলো বেঁধে রাখা, সাথে কপালে ছোট একটা টিপ। যদিও মেয়েটার বয়স আনুমানিক আমার মতোই হবে, কিন্তু তার এমন সাজ সরঞ্জাম দেখে যে কেউ ভুল করে আন্টি বলে ফেলতে পারে। আমার কথা শুনতে পাননি? আমাকে বলছেন? জি। আর আপনি ছাড়া তো এখানে অন্য কাউকে চোখে পড়ছে না। সেটা ঠিক। তো দৌড়ানোর কারণ কি? আপনাকে কেন বলতে হবে? শুধুমাত্র জানতে চাই। কলেজে যেতে অনেক দেরি হয়ে গেছে, তাই। আপনি এখানে থাকেন? 4 তলায়। আপনার পরিচয় কি? দেখুন আন্টি, আমার এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর এসব বলতে গেলে আমার আর কলেজে যাওয়া হবে না। বাই। মেয়েটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পুনরায় দৌড় দিয়ে বাসার বাইরে চলে আসলাম। ভাগ্য ভালো ছিল বিদায় বাসার বাইরে আসার পরপরই রিক্সা পেলাম। এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আবির হাসান নিলয়, বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা পেতনি বোন আছে যে সব সময় আমার পিছু লেগে থাকবে। গত পরশু এই বাসায় পরিবার সহ উঠেছে। এটা মূলত আব্বুর জবের জন্য। মাঝে মাঝে ট্রান্সফার হয়ে পুরনো স্কুল কলেজের বন্ধুদের হারাতে হয়। নতুন কলেজে নতুন ফ্রেন্ড, না জানি কেমন কাটবে প্রথম দিন। আর হ্যাঁ, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আপনাদের পরিচয় দিতে দিতে কলেজে চলে এসেছি। রিক্সাওয়ালা মামা ভাড়া চুকিয়ে সামনে দিকে হাঁটতে লাগলাম। প্রায় 5 মিনিট সময় নিয়ে ক্লাস খুঁজতে হলো। প্রথম দিনে এটা হওয়াই স্বাভাবিক, তা আমার কোনো বন্ধু নেই, তাই ক্লাসে গিয়ে পেছনের সিটগুলোর মধ্যে একটাতে বসলাম। হাই, হ্যালো। আমি জয়। আমি নিলয়। কলেজে প্রথম? হ্যাঁ। দেখেই বুঝতে পারছি। বসবো এখানে? শিওর। তো হঠাৎ করে এই কলেজে কারণ কি ভাই? আব্বু ট্রান্সফারের জন্য। ওই কে রে এটা? ওর নাম নিলয়। আর নিলয়, এই দুইটা হলো আমার বন্ধু, রাফি আর রাহুল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। কিছু সময় পর ক্লাসে স্যার আসতে যে যা জায়গা গিয়ে বসে পড়লাম। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসলাম। তুই কি এখনই বাসায় যাবি? কেন? না গেলে আমাদের আড্ডাখানায় নিয়ে যাব, সেখানে আমরা প্রতিদিন আড্ডা দেই। ঠিক আছে, আমিও জয়েন করি তাহলে। যাবি তাহলে? না, গিয়ে করব। তাহলে আর দেরি কিসের, চল। চলো। সবার সাথে কথা বলে নিজের কাছে অনেক ভালো লাগলো। একদিনই এতটা ঘনিষ্ঠ বন্ধু, খুব ভালো লাগলো। সে যাই হোক, সবার সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর বাড়ি থেকে রওনা দিলাম। বাসায় এসে কোথায় ছিলি? নতুন কিছু বন্ধুর সাথে আড্ডা দিতে। একদম ওকে বিশ্বাস করবে না আম্মু। ভালো করে খোঁজ নিয়ে দেখো কোনো মেয়ের পিছু নিয়ে এত লেট করে বাসায় ফিরছে। আম্মু, তোমার কুড়িয়ে পাওয়া মেয়েকে বাজে কথা বলতে বারণ করবে নাকি আমি মারবো? আমাকে কুড়িয়ে পেয়েছে নাকি তোকে? তোরা থামবি নাকি আমার কিছু করতে হবে? তোর থেকে মা আপু অনেক ভালো। আমার তো ভালো হওয়া লাগবে না। বুঝতে পারছি তোদের জন্য লাগবে, একটু অপেক্ষা কর, আমি রান্নাঘর থেকে আসছি। আম্মুর এমন কথা শুনে দুজনে ভো করে রুমে চলে গেলাম। ও, নীলু আমার ছোট বোন, এবার সবেমাত্র ক্লাস 9-এ, তবে অনেক পাকা একটা মেয়ে। আগেই বলছি, সবসময় আমার পিছু লেগে থাকে। তবে আমি ওর নামে কিছু বলে ন্যাকা কান্না শুরু করে দেবে, যেটা দেখে আব্বু আম্মু আমাকেই বকা দেয়। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদে যাওয়া মাত্র ফোনে কল আসায় রিসিভ করে কথা বলতে লাগলাম। হঠাৎ কিছু মেয়ের হাসির শব্দে সামনে তাকালাম। কল কেটে দিতে ফোনটা পকেটে ভরে নিলাম। খেয়ালই করিনি ছাদে এতগুলো মেয়ের হাট বসেছে। দুটো হালকা করে কাছে দিতে সবগুলো মেয়ে আমার দিকে তাকালো। এই ছেলে, আপনি এখানে কি করেন? এটা কি আপনার বাবার ছাদ যে আমি কি করব না করব আপনাকে বলতে হবে? জি, আমার বাবার ছাদ। দেখুন আন্টি, আমি আপনার সাথে কথা বলছি না। এই বাদর ছেলে, ওকে কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হয় শুনি? দেখেই মনে হয়। তুই ওকে চিনিস? ওকে? ওই সেমরি, আমি তোর লেগে কি খারাপ আচরণ করছি যে তুই এভাবে কথা বলছিস? রিতা, এইসব বাদ দে। আর ওনার যেটা ইচ্ছা সেটা করুক, তাতে আমাদের কি? তুই একদম চুপ। আর সব সময় বোকা সেজে থাকতে তোর খুব ভালো লাগে। কখনো তো আমাদের মতন করে চলতে পারিস। ঠিক বলেছেন। ওই, আমরা আপনাকে কথা বলতে বলছি। আমি তো আপনাদের সাপোর্ট নিচ্ছি, তাই না? নিতে বলছি না। তাহলে একদম চুপ। ঢং। যান নিচে গিয়ে ওনাকে বোঝান। অনেকটা রেগেই সবাই নিচে চলে গেল। খুব ভালো লেগেছে মেয়েদের রাগাতে পেরে, তবে মনের মধ্যে কেমন একটা খারাপ লাগছিল। সবার সামনে মেয়েটাকে আন্টি না বললেও পারতাম, সমস্যা নেই, পরে সরি বলে নিব।
মেয়েটা সবার থেকে একদম আলাদা। তার চলাফেরা, কথা বলা অন্য মেয়েদের থেকে একদম ভিন্ন। 19 শতকে মেয়েদের যেমনটা দেখাতো অনেকটাই তেমন। ঘুরে ঘুরে ছাদটা দেখতে লাগলাম। খোলামেলা জায়গা, ভিন্ন ভিন্ন ফুল গাছের টব সাজানো, বড় একটা দোলনা। আরও কিছু সময় ছাদে থাকার পর নিচে চলে আসলাম। রুমে যেই মাত্র ঢুকতে যাব তখনই নীলু ডাকলো। ওই কুত্তা, তোকে আম্মু ডাকে? দেখ নীলু, আমি কিন্তু তোর ভাই। তো কি হয়েছে? তুই আমাকে এসব বলিস কেন? আমি তো কম বলছি, আগে আম্মার কাছে যাও, তারপর বুঝবা। কেন? আমি আবার কি করলাম? তুই নিজেই গিয়ে শোন। ওকে। আম্মু রান্নাঘরে রান্না করছিল, তাই সেখানে গেলাম। আমাকে ডেকেছো আম্মু? তুই জান্নাতকে কি বলছিস? জান্নাতকে? তোকে বলছিলাম না মা বাপুর কথা, ওনার অন্য আরেকটা নাম জান্নাত। আবার এই মায়াটাকে? তুই ছাদে কাকে কি বলছিস? না মানে হিয়ে আম্মু। আমি জানতে চাইছি কি হয়েছে। কিছু হয়নি, শুধু কথা বলেছি। হারামজাদা, জান্নাতকে তোর কাছে আন্টি মনে হয়, তাই না? মনে তো সেটাই হয়। তোর আজ রাতে খাওয়া বন্ধ। আম্মু। এখান থেকে যা তুই। জানি, আর সেখানে থেকে আর লাভ হবে না। আম্মু যেটা একবার বলবে সেটাই হবে। ওনার মুখের উপর কিছু বললে রান্না করার সকল আসবাবপত্র আমার পিঠের উপর পড়বে। খুব খিদা লেগেছে, দুপুরেও কিছু খাইনি। ভেবেছিলাম মেয়েটা ভালো, কিন্তু একদম না। পেতনিটা বাসায় এসে নালিশ দিয়ে গেল। বাসা থেকে বের হয়ে বাসার পাশে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বাসায় আসতে যাব, তখনই একটা মধ্যবয়স্ক লোকের সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা এই বাসায় নতুন। 4 তলায়? জি। কি নাম তোমার? জি, আমার নাম নিলয়। পড়াশোনা করো না? এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আমার মেয়েও ফার্স্ট ইয়ারে। ও, তারপর আঙ্কেলের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আপনাদের বলা হয়নি, এই বাসাটা 5 তলা, একদম উপরে বাড়িওয়ালা থাকে। বাসায় এসে কলিং বেল বাজাতে নীলু দরজা খুলে দিল। কোথায় ছিলি? বাইরে। কেন? কাজ ছিল। মাত্র 2 দিন এই বাসায় আসলাম, তার মধ্যে বাইরে কিসের কাজ থাকে? তাপ্পর খাবে? কিছু বললেই থাপ্পড় খাবি, ঢং। যা ভাগ। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু সেই ঘুমটা বেশি সময়ের জন্য আর হলো না। নীলুটাকে কাঁচা ঘুমটা নষ্ট হয়ে গেল। এভাবে রাখছিস কেন? খাবি না? না, আর তুই এখান থেকে যা। সরি ভাইয়া। আর এই দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি বাইরে থেকে খেয়ে আসি, তুই খেয়ে নে। বাইরে থেকে খাবার কি আছে? তো বাইরে একটা মেয়ের কথা শুনে আমায় বকাদের কি আছে? তুই তাহলে খাবি না? না, আর রুম থেকে বের হ। না খেলে আমার কি, শুধু বোন হিসেবে বললাম। লাগবে না তোর এত দরদ। নীলে কিছু বলতে চাইলে ওকে বাধা দিয়ে রুম থেকে বের করে দিলাম। তারপর আবার ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকালে নাস্তা করে বাইরে আসতে দেখলাম ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালার মেয়ে জান্নাত। জি। বাসায় গিয়ে নালিশ না জানলেও পারতেন। আমি সেসবের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একদম আপনার বাসায় এসব বলতে চাইনি, কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে জোর করে আপনার বাসায় নিয়ে যায় এবং আপনার আম্মুকে সব কথা বলে। সবার তরফ থেকে আমি সরি। হ্যাঁ, আপনার সরি আপনার কাছে রাখুন। হাই, আমি জান্নাত। আমার পরিচয় হওয়ার ইচ্ছা নেই। যখন একটা মানুষ বন্ধুত্বের হাত বাড়ায়, সেই হাতটা ফিরিয়ে দিতে নেই। শোনেন আন্টি, আমাকে একদম জ্ঞান দিতে আসবেন না। এই মামা, যাবেন? হ্যাঁ যাবো, ওঠেন। আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। কোনো দরকার নেই। নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন। বাই। আর কোনো কথা না বলে রিক্সাওয়ালাকে যেতে বলল। ইচ্ছা করছিল ধরে দুটো ঠাস ঠাস করে দেই, শুধুমাত্র বাড়িওয়ালার মেয়ে বলে কিছু করতে পারছি না। কেন যে এখানে আসতে গেলাম। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম, সেটাই করে কলেজে আসলাম। বন্ধুগুলো আগে থেকেই বসেছিল, নতুন করে আমি জয়েন করলাম। কি অবস্থা সবার? সবাই ভালোই তো থাকি। দোস্ত, এখন থেকে সাবধানে ক্লাস করিস। কেন? যেটা বললাম সেটা মাথায় রাখিস, পরে ঠিকই জানতে পারবি। কারণ বলে রাখলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা যেত। পরে সব জানতে পারবি, এখন ক্লাস চল। চল। সবাই মিলে ক্লাসে আসতে যাব, তখনই কানিটার সাথে দেখা। আপনি এখানে? এটাও কি আপনার আব্বুর জায়গা যে সব কিছু বলতে হবে? শালা, কাকে কি বলছিস? ঠিকই বলছি, এই হারামজাদির জন্য রাতে আম্মু খেতে দেয়নি। তুই ওকে চিনিস? বাড়িওয়ালার মেয়ে। ওর আর একটা পরিচয় আছে। কি? ক্লাসে চল বলছি। আর জানাত, আমরা সরি। ঠিক আছে। ক্লাসে আসার পর তোরা আমাকে নিয়ে আসলি কেন? ওকে জানিস? বললাম তো একবার। আর আমি ওর বাবা এলাকার মধ্যে টপার বিজনেসম্যানের সাথে কলেজের
ফাউন্ডার মেম্বার। জান্নাত চাইলে তোকে এই মুহূর্তে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দিতে পারে। এত যদি কোটিপতি হয় তাহলে সাধারণভাবে চলাফেরা করার কারণ কি? সেটা ওনারাই ভালো জানে। এসব আমাকে বলে লাভ নেই। যে আমার সাথে খারাপ আচরণ করবে তাকে আমি শাস্তি দেবই। তোর যদি বাস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে দিস, তবে আমাদের এসবের মাঝে টানিস না। পাগল নাকি? মরলে সবাই মরবো। ওরা কিছু বলার আগে ক্লাসে স্যার আসলো। সবগুলো ক্লাস করে বাইরে আসতেই আবার জান্নাতের সাথে দেখা। এই যে চশমা। জান্নাত কিছু না বলে চলে যেতে লাগলো। ও চশমা, আমাকে বলছেন? আপনি ছাড়া কে আছে? অনেকেই তো আছে। ওই এত কথা বলেন কেন? কিছু বলবেন? হুম। জি বলেন। এত সাধারণ হয়ে থাকেন কেন? সাধারণ থাকতেই ভালো লাগে। কিন্তু বাসে যাব, বাই। আর কোনো কথা না বলে চলে গেল। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে বাসে আসার জন্য একটা রিক্সা নিলাম। সারা কিছুই বুঝলাম না। জান্নাত যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে এমনভাবে জীবনযাপন করার কারণ কি? আর কেনই বা তাকে বারবার অপমান করার পরও কিছু বলে না? জান্নাত নামের এক আন্টি আর শালার পাগল বন্ধুদের কথাবার্তায় মাথাটা ঝিমঝিম করছে। কোনো রকমে বাসে আসার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে দিয়ে দেখলাম জান্নাত দোলনায় বসে আছে। মেয়েটার চেহারায় অন্যরকম একটা মায়া আছে, কিন্তু তার চলাফেরা কথাবার্তা একদম অসহ্য লাগে। কি দেখছেন এভাবে? তোমাকে মানে আপনাকে। আমাকে এভাবে দেখার কি আছে শুনি? যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হয়তো অন্য কেউ দেখতে পায় না, আর অন্য সবাই যেটা দেখতে পায় সেটা হয়তো আমি ব্যর্থ। অনেক গুছিয়ে কথা বলতে পারেন দেখছি। সেটা একটু পারি। তো বলুন, আপনি কি দেখতে চান? 19 শতকের কোনো এক মেয়ে ভুল করে মডার্ন যুগে চলে এসেছে। বুঝলাম না আপনার কথা। বোঝার জন্য তো বলিনি। তাহলে বলছেন কেন? মন বলতে চাইলো তাই বললাম। আপনার অনেক সাহস আছে। যেমন? সদা সর্বদা আমাকে অপমান করেন। মাত্র তো শুরু করেছি। আপনি থাকেন, আমি নিচে যাই। শুনুন, হ্যাঁ বলুন। নিজেকে বদলাতে পারবেন? কেন? আপনাকে আন্টির পিছে থাকতে ভালো দেখায় না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যেমন আছি ঠিক তেমনই থাকতে চাই। আর যদি থাকতে না দিই? সেটা শুধু মুখেই বলতে পারবেন। কখনো বসতদের কোকিলকে সামনে রেখে তার কুকুকুর ডাক শুনেছেন? না, তবে দূর থেকে শুনেছি। আমার ব্যাপারেও না ঠিক তেমনই। আপনি দূর থেকেই বদলাতে বলবেন, কিন্তু কাছে এসে বদলানোর চেষ্টা করতে পারবেন না। যদিও চেষ্টা করেন তাহলে আপনি রবেন না ওই ভুবনে। হুমকি দিচ্ছেন? শুধুমাত্র সতর্ক করছি। আর হাতটা ছাড়লে খুশি হতাম। যদি না ছাড়ি? ধরে রাখার শক্তি তাহলে আপনার কাছে নেই। অন্য হাত দিয়ে ছাড়িয়ে নিল। কিছু কথা বলা ছিল। সেটা না হয় অন্য কোনো সময় শুনে নেব। যদি জোর করি শোনানোর জন্য? কোনো লাভ হবে না। এত জেদি কেন? যেদিন না তো শুধুমাত্র নিজের মনের কথা শুনতে ভালো লাগছে। দেখুন, আপনার আজাইরা প্যাচাল কিন্তু আমার কাছে একদম ভালো লাগছে না। শুনতে কে বলেছে আপনাকে? আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, আর আপনি এখান থেকে চলে যান। জি। আমার কথা কোনো প্রতিবাদ না করে মেয়েটা চলে গেল। এই মেয়েটাকে যত দেখছি তত বেশি অবাক হই। বারবার অপমান করার পরেও চুপচাপ সব সহ্য করে, কখনো প্রতিবাদ করে না। কিন্তু বন্ধুরা যেটা বললো সেটা শুনে তো মনে হয় আমি নতুন, তাই কিছু বলছে না। সে যাই হোক, মেয়েটাকে বদলাতে হবে, কিন্তু কিভাবে বদলানো যায়? সন্ধ্যা অবধি চাঁদে ভাবার পর নিচে কলিং বেল বাজাবো, ঠিক তখনই দরজা খুলে জান্নাত বেরিয়ে আসলো। নালে দিতে আসছেন? সবসময় মাথায় ভুল চিন্তা ভাবনা রাখা উচিত নয় নিলয় সাহেব। আগে আমিও সেটাই ভাবতাম, কিন্তু গতকাল কিছু একটা বলার জন্য রাতে খাবার পাইনি। রেস্টুরেন্ট থেকে তো ঠিকই খেয়ে আসলেন। আপনি কি করে জানলেন? অবাক হচ্ছেন কেন? আপনার ছোট বোন নীলুর কাছ থেকেই শুনেছি। ও। আর শুনুন, বোনকে কখনো কষ্ট দিতে নেই। যখন সেটা যেটা আবদার করে পালন করতে না পারলেও বুঝিয়ে বলবেন, দেখবেন মেনে যাবে। জ্ঞান দিচ্ছেন? আপনার মতো ছেলেদের ভালো কিছু বললে ভাববেন অপমান করছি। কেমন ছেলে আমি? সবার থেকে আপনি নিজেই ভালো বোঝেন। যান, আপনার আব্বু আপনার জন্য অপেক্ষার প্রহর গুনছে, গিয়ে ওনার সাথে কথা বলেন। জান্নাত আমার কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে চলে গেল। সবসময় পাগলিতের মতো ভকভক করে। আল্লাহ কি দিয়ে যে এই মেয়েকে তৈরি করেছে কে জানে। তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? রুমের ইট গুনছি। মাইর খাবি বাদর? দরজা আটকিয়ে ভিতরে আয়। যথা গাম্মা যান। ভেতরে এসে দরজা আটকে রুমে চলে এলাম। নীলু, কি হয়েছে? তুই এই চশমাকে কি বলেছিস? চশমাকে? তোর জান্নাত আব্বু নাকি সেই?
আমি আবার কি বলবো? আর ভাইয়া জানিস আবুটা কত ভালো, ফ্রি হলেই আমাদের সাথে কথা বলতে চলে আসে। কেন? এত প্রশ্ন করার কি আছে? তোর থেকে জান্নাত আপু অনেক ভালো। তোদের কাছে আমি কবে বা ভালো হলাম? ভালো ব্যবহার করলে ভালো হবি। জ্ঞান দেওয়া বাদ দিয়ে পড়াশোনা কর, যা। রুম থেকে নীলু চলে যাওয়ার পর বন্ধুদের কল দিয়ে জান্নাতের সম্পর্কে আরও কিছু জানলাম। হারামিরা সবসময় ভয় দেখানোর জন্য ওর বাপের পাওয়ার নিয়ে কথা বলে। রাতে পড়াশোনা করার পর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন নীলুর ডাকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। ফ্রেশ হওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে বাইরে আসলাম। নিলয় তো হ্যাঁ, ভালোই চলছে। কথা শেষ না হতেই জানি তুমি এটাই প্রশ্ন করতে। কলেজে কোনো সমস্যা হচ্ছে না তো? না। নীলামা তোর? না আব্বু, স্কুলের সময় অনেক ভালো। সবাই নাস্তা করে নাও। তারপর সবাই মিলে নাস্তা করে যার যার মতো বেরিয়ে গেলাম। গতকালকের মতো আজকেও দেখলাম জান্নাত রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিছু বলবেন? বলার জন্যই তো ডাকলাম। যেতে যেতে কথা বলি। মানে? অনেক সময় অপেক্ষা করার পর রিক্সা দেখলাম, এটা মিস করলে আর নেওয়া পেতে পারি। তাই চলুন একসাথে যেতে যেতে কথা বলি। ঠিক আছে, চলেন। রিক্সা উঠলাম দুজন, তবে দুজনের মাঝখানে জান্নাতের ব্যাগ দিয়ে দেয়াল দেওয়া আছে। নীরবতা ভেঙে জান্নাত নিজেই বলল, কিছু একটা বলতে চেয়েছিলেন। কিন্তু আপনি কি সঠিকভাবে উত্তর দেবেন? ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন না করলে ঠিক পাবেন। শুনেছি আপনাদের জন্য একটা ফ্ল্যাট আছে, সেটাও নাকি অনেক সুন্দর করে সাজানো, কিন্তু এখানে থাকার কারণ কি? এমনি, আর যখন ইচ্ছে তখন গিয়ে ঘুরে আসি। তবে এখানে থাকতেই ভালো লাগে। আপনার বাবা কিছু বলে না? আম্মু পরলোক গমন করার পর থেকে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করেনি। আপনার আম্মু বেঁচে নেই? বেঁচে থাকলে নিশ্চয়ই পরলোক গমন কথাটা তুলতাম না। তবুও সবার সামনে কত সুন্দর করে হেসে কথা বলেন। আম্মুর কিছু কথা পালন করার জন্য। ও, দুজন কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যতই ভেবেছিলাম ততটাও ভালো না, একদম কিপটা। এত বড় লোকের মেয়ে, তবুও আমার কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিল। শুনুন, বলেন। আপনি অনেক কিউট। আগে তো আন্টি বলতেন। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? জি, আর ধন্যবাদ। বন্ধুত্ব করবেন? বাধা নেই, তবে আমি সবার মতো না। জানি আমি তো ফ্রেন্ড। ফ্রেন্ড। কিন্তু আমাদের এই আপনি কথাটা মুছে ফেলতে হবে। তুমি করেই বলবো। কলেজ শেষ করে কথা হবে। বাই। জানালা থেকে বিদায় নিয়ে বন্ধুদের কাছে আসলাম, তবে ওদের কাছে গিয়ে অনেক বেশি অবাক হলাম। কিছু মেয়ে ওদের সাথে বসে আড্ডা দিচ্ছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? না মানে এদের চিনলাম না। ওরা হলো আমাদের পেতনি ফ্রেন্ড, পরিচয় হোক। কিনা, মেঘনা, সমু, রাত্রি। বস, দেখলাম জান্নাতের সাথে ভালোই লাইনে আছিস। আরে না, শুধুমাত্র বাড়িওয়ালার মেয়ে, তাই। যদি সেটাই হতো তাহলে দুজন এক রিক্সা শেয়ার করে আসার কারণ কি? এমনি আসলাম। বুঝি বুঝি। তোদের বোঝ তোদের কাছে রাখ। অপরদিকে জান্নাতের কথা। তুই ওই বজ্জাত ছেলের সাথে কি করছিলি? ছেলেটা ততটা খারাপ না। তোরা কইছে ওই বেটা খারাপ না? ওর আম্মু থেকে শুনলাম ও অনেকটা ফ্রি হয়ে সবার সাথে কথা বলে, তাই এমন। দেখ দোস্ত, তুই ওকে কি ভাবিস জানি না, তবে বজ্জাতটা আমাদের সবার শত্রু। তুই জানিস ওর বন্ধুদের কি বলেছে? কি বলেছে? আমরা নাকি প্রতিবন্ধী গ্রুপ। তুই বল ওকে এখন কি করব? বাদে, পরে আমি কথা বলে নিব। তুই পরেও কথা বলবি মানে? হ্যাঁ, বন্ধুত্ব করেছি। তুই কি পাগল হয়েছিস যে ওই বজ্জাত ছেলের সাথে তোর বন্ধুত্ব করবে? চল ক্লাসে যাই। জান্নাতের কথা শুনে ওর ফ্রেন্ডরা আর কিছু বলল না, কারণ ওরা জানে জান্নাত কথাটা ঘোরানোর চেষ্টা করেছে। আর জান্নাত যে কথা বলতে আগ্রহী না, সে কথা হাজার চেষ্টা করলেও ওকে দিয়ে বলাতে পারবে না। সবাই মিলে ক্লাসে চলে গেল। ক্লাসে বসে আছি, তখনই একটা ম্যাম আসলো। তবে অবাক করার বিষয়, এই ম্যামকে গতকাল ক্লাসে দেখিনি। এটা কোন ম্যাম রে? জান্নাতের মামি। তুই জানলি কি করে? ক্লাস কর, এমনিতেই জানতে পারবি। ম্যাম জান্নাতের পাশে যেতেই জান্নাত দাঁড়িয়ে গেল। কিছু বলবেন? আজ কলেজ শেষ, বাসায় যেতে পারবি? কলেজ শেষ করে তো যেতে পারবো না, তবে বাসায় গিয়ে একটা কিউট মেয়ের সাথে নিয়ে যাব। আড্ডা দিতে যাবি নাকি? এত আড্ডা দেওয়া কিন্তু ভালো না। ম্যামকে গোপনে কিছু একটা বলতেই ম্যাম এক চিলতে হাসি দিয়ে জান্নাতকে বসতে বলল। বুঝলাম না এটা ক্লাস নাকি কথা বলার জন্য বাসা।
কলেজে নতুন নতুন তাই কিছু বললাম না। ক্লাস শেষ করে বন্ধুর সাথে কথা বলে সামনের দিকে আসতেই জান্নাতকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এতটা দেরি কেন? আপনাকে বলবো কেন? সকালে তো ফ্রেন্ডশিপ করলেন। ও ভুলে গিয়েছিলাম। এখন রিক্সায় ওঠেন। আমার কাছে টাকা নাই। মিথ্যে বলছেন? মানি ব্যাগ দেখবেন? থাক, লাগবে না, আমি নিজেই দিয়ে দেবো। তাহলে চলুন। জানার সাথে কথা বলতে বলতে বাজার চলে আসলাম। ঘুম থেকে উঠে ফোন পাচ্ছিলাম না। এটা নীলু ছাড়া কেউ নেবে না। নীলু, কোনো উত্তর পেলাম না। নীলু বোন প্লিজ ফোনটা দিয়ে যা। নীলু বাসায় নেই, কোথায় গেছে? জান্নাতের সাথে ওর মামার বাসায় গেছে। কেন? জান্নাতের নাকি নীলুকে অনেক ভালো লাগে, আর তাছাড়া মেয়েটা একা একা যাবে, তাই নিয়ে গেছে। তোমাদের সবাইকে হাত করেছে মেয়েটা। চুপ থাক বাদর। কিছু বললেই চুপ করতে বলো। আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে বন্ধুদের কাছে গেলাম। সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে ডিরেক্ট ছাদে গেলাম। লাইটের আলোতে স্পষ্ট বুঝতে পারছিলাম জান্নাত দোলনার উপর বসে নীলুর সাথে কথা বলছে। নীলু, তুই এখানে? জান্নাত আপুর সাথে আড্ডা দিচ্ছি। নিচে যা এখন। কেন? তোমার সাথে কিছু কথা বলার আছে তাই। নীলু থাক, সমস্যা নেই। নীলু। ঠিক আছে ভাইয়া, আপু থাকো, আমি নিচে যাই। আর ভাইয়া কারণ ছাড়া এমন কথা বলবা না। ঠিক আছে, বাই। বাই। নীলু চলে যেতেই দবাস করে জান্নাতের পাশে বসে বললাম, হই তুমি কি জাদু জানো? না, কেন? তুমি আমার পরিবেশের সাথে কি করেছো? সব সময় তোমার কথাই বলে। ইহা ম্যাজিক নিলয় সাহেব। হোপ, তোমার ম্যাজিকের কারণে পরে অন্য কিছু করতে না হয়। কি করবে শুনি? টুইস্ট। কি এমন করবে শুনি? তোমাকে ভালোবেসে বিয়ে করব। এত হাসার কি আছে? আরে রাখছো কেন? তার আগে তুমি বলো, তুমি হাসো কেন? তোমার কথা শুনে। কি এমন বললাম শুনি? এই যে ভালোবেসে বিয়ে করবে। ঠিকই তো বলেছি। তো বলো তো, ভালোবাসা কি? আমাকে কি তোমার টিচার মনে হয় যার জন্য এসব প্রশ্ন করছো? ওকে, ভালোবাসা মানে জানো? এত কিছু জানার আগ্রহ আমার নেই। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। আমার মতো আন্টিকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমি সেসব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি। এখন যদি বলো তোমার হাতে নিচে পা দিয়ে টুকো, তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নে। সেসবের কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি না। কেন, বয়ফ্রেন্ড আছে নাকি? বয়ফ্রেন্ড তো নেই। তাহলে আমাকে মেনে নিতে কি সমস্যা? আগে ভালোবাসার মানে জানো, তারপরে ভালোবাসি কথাটা বলো। তখন মেনে নেবে? ভেবে দেখতে পারি। কোনো ভাবাভাবি নাই, তোমার আমাকে ভালোবাসতেই হবে। যদি না বাসি? জোর করে ভালোবাসা আদায় করব। শুনে নিলয়, ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা মনের ইচ্ছেতেই হয়, কিন্তু কখন তৈরি হয় সেটা জানা অনেক দুষ্কর। এখন বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। তুমি যাবে না? যাব। তাহলে একসাথে যাই, চলো। ঠিক আছে। দুজন কথা বলতে বলতে ছাদ থেকে নিচে চলে আসলাম। জান্নাতের বাসায় আসতে জান্নাত চলে গেল, আর আমি আমাদের বাসায় চলে আসলাম। রুমে এসে শরীরটা টান করতে জান্নাতের কথা মনে পড়ে গেল। ভালোবাসা মনের ইচ্ছাতেই হয়, কিন্তু কখন তৈরি হয় সেটা জানা অনেক দুষ্কর। আমি কি সত্যি জান্নাতকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এটা কি করে সম্ভব? পেতনিটার সাথে মাত্র কয়েকদিন আগে দেখা, ঠিকমতো কথা বলি না, এর মাঝে ভালোবাসা। মেয়েটা কত সুন্দর করে আমার পরিবারের সাথে মেলামেশা করে, সবাই হ্যাপি। আমি নিজেও তো এমন মেয়ে চেয়েছিলাম যে কিনা আমার পরিবারকে হাসি খুশিতে পরিপূর্ণ করে রাখবে। জান্নাতকে তাহলে আমি সত্যিই ভালোবাসি? নিজেকে প্রশ্ন করছি। হঠাৎ বাইরে থেকে আম্মুর ডাক শুনে বাইরে এলাম। নিলয়, এদিকে আয়। হ্যাঁ বলো। এই নে টাকা, তোর আব্বু দিয়েছে। হাতে কিছু টাকা দৌড়িয়ে দেওয়াতে কেমন একটা সন্দেহ হলো। আব্বু যে কিপটা, সেই নাকি আমাকে টাকা দিবে। হঠাৎ মনে হলো হয়তো বাজার করার জন্য টাকা দিচ্ছে, কিন্তু এত রাতে তো আমি বাজারে কোনো মতেই যাব না। আম্মু, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবু আমি বাজারে যেতে পারবো না। বাজার করার জন্য টাকা দিচ্ছি না তো? তাহলে? নীলুর হাত থেকে তোর ফোন পড়ে গেছে, হয়তো একদম নষ্ট হয়ে গেছে, তাই তোর আব্বু নতুন ফোন কেনার জন্য টাকাগুলো দিয়েছে। নীলু কোথায়? রুমে কেন? এমনি, আমি নীলুর সাথে কথা বলছি। কিন্তু আমার কোনো কথা না শুনে নীলু রুমে ঢুকলাম। আমাকে দেখে অনেকটাই ভীত চেহারা নিয়ে তাকালো, মনে হচ্ছে পাগড়িটা ভয় পেয়ে আছে। কিন্তু আমি তো ওকে মোটেও ভয় দেখাতে আসিনি। নীলু, তুই? বিশ্বাস কর ভাইয়া, আমি ইচ্ছা করে ফেলে দেইনি।
ছাদ থেকে আসার সময় হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। ধুর, আমি কি তোকে এসব বলেছি নাকি? যা হবার হয়ে গেছে, সেটার জন্য কান্না করতে হবে নাকি? আর দেখ, আব্বু ফোন কেনার জন্য টাকা দিয়েছে, কিন্তু আব্বু তো জানে না শুধুমাত্র ফোনের ডিসপ্লেই নষ্ট হয়ে গেছে। সত্যি বলতে ফোনটা নষ্ট হয়ে গেছে। তাহলে তুই আমার রুমে আসছিস কেন? গুড নিউজ দিতে, শুনবি? হুম। জান্নাতকে তোর কেমন লাগে? জান্নাত আপু অনেক ভালো, তবে তোর থেকে একটু কম। তাই? এখন বল, কি গুড নিউজ? আমি জান্নাতকে ভালোবাসি। জান্নাত আপু তোকে ভালোবাসে? না, তবে তুই হেল্প করলে আসবে। জান্নাত আপুকে ভাবি বানাতে যতটা হেল্প লাগবে আমি করব। থ্যাংক ইউ আমার কিউট বোন। এখন চল সবাই মিলে খাবার খাবো। চল। তারপর সবাই মিলে টেবিলে বসে রাতের খাবার খেতে লাগলাম। বোনটা অনেক আবেগী। আব্বু আম্মু কিংবা আমি কিছু বললেই কান্না করে দিবে, তাই বলে সবার কথায় কান্না করে না। অন্য কেউ কিছু বললে হয়তো তার সাথে মারামারি করবে, না হয় আমাদের বলবে। খাবার খাওয়া শেষ করে রুমে এসে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে গেলাম। জান্নাতের কথা। কি রে মা, তোকে আজ অনেক হ্যাপি মনে হচ্ছে, কারণ কি? অন্য সময় কি আমি মনমরা হয়ে থাকি? সেটা থাকিস না, তবে আজ একটু তোকে অন্যরকম লাগছে, চাইলে বলতে পারিস। চারতলের নতুন ভাড়াটিয়া ছেলেকে চেনো? হ্যাঁ, সেদিনই কথা হলো, অনেকটা ভদ্র। ভদ্র না আব্বু, একটা বজ্জাত ছেলে। কেন, তোকে আবার কি করলো? আমাকে নাকি ও ভালোবাসে। তা আমার মেয়েটাও কি তাকে ভালোবাসে? আপনার মেয়ে এতটা সস্তা না, আগে আমার মতো হবে তারপর ভেবে দেখব। তার মানে তুই নিজেও চাস ছেলেটা তোর মতো হোক? কে চাইবে না আব্বু? হারামিটা অনেক কিউট, তবে সবসময় আমাকে রাগাতে চেষ্টা করে। জানিস তো, ভালোবাসার মানুষকে রাগাতে সবার ভালো লাগে। জানি আব্বু। তাহলে এত চিন্তা করিস কেন? তুই চাইলে আগামীকাল ওদের বাসায় তোর আর ওই ছেলেটার বিয়ের কথা বলতে পারি। কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে গেল। পাগলি একটা। সকালে আম্মুর প্যাকপ্যাকানিতে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। রেডি হয়ে খাবার টেবিলে বসতেই হিটলার বাবা পাশে এসে বসল। আম্মু, তাড়াতাড়ি খাবার দাও। এত তাড়া কেন? সেসব তুমি বুঝবে না। বুঝবো না নাকি বুঝতে দিবি না? চোখ বন্ধ করে মাথা নাড়াতে লাগলাম। এমন করছিস কেন? মাথায় ভূত চেপেছে। তুই কি কখনো ভালো হবি না? এসব কথা এখন বাদ দাও, নাস্তা করো সবাই। আম্মু, আমরা কি কখনো মামা বাড়ি যাব না? হঠাৎ এমন প্রশ্ন কেন? সবাই তো নিজ নিজ মামা বাড়ি যায়। জান্নাত আপুর সাথে গতকাল ওনার মামার বাসায় গিয়ে দেখলাম, ওনার মামা মামি অনেক ভালো। সব জান্নাত আপুর পছন্দের খাবার রান্না করে নিজ হাতে খাইয়ে দিল। আম্মু চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার একটু তাড়া আছে, বাইরে থেকে খেয়ে নিব, আসছি। আব্বু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। আম্মু আমাদের দুই ভাই বোনকে খাবার বেড়ে দিয়ে রুমে চলে গেল। জানি এখন আম্মু রুমে গিয়ে কান্না করবে, কিন্তু কাউকে কিছু বসতে দেবে না। আল্লাহ কেন যে আমাদের সাথে এমন করে? 8-10টা পরিবারের মতো আমরা তো সুখে থাকতে চাই, তাহলে কেন বারবার অতীতের অভিশপ্ত কথা স্মরণ করে দাও? নীলু এখনও পুরোপুরি বসে শেখেনি। যখন শিখবে তখন আমি এমন কিছু কথা বলবো তখন আর মামা বাসা যেতে আবদার করবে না, মুখে বলবে না মার বাড়ির কথা। কিন্তু বোনটা তো এখনও অনেক ছোট। দীর্ঘশ্বাস ফেলে নীলুকে খাবার খেতে বললাম। খেতে ইচ্ছে করছিল না, কিন্তু আমি না খেলে নীলু খাবে না, তাই হালকা করে খেয়ে নিলাম। নীলু, আজ আমি তোর সাথে স্কুলে যাব। আমি এমনিতেই চলে যেতে পারবো। যেটা বলছি সেটা কর, চল আমার সাথে। হুম। নীলুকে সাথে নিয়ে বাইরে আসতে লাগলাম। প্রতিদিনের মতো আজকেও জান্নাত দাঁড়িয়ে আছে, তবে আজ হয়তো রিক্সার জন্য না, কারণ সামনে দিয়ে রিক্সা চলে যাচ্ছে, কিন্তু এতে জান্নাতের কোনো মাথা ব্যথা নেই। আপু, তুমি এখানে কেন? ও নীলু, রিক্সার জন্য অপেক্ষা করছি। কিন্তু রিক্সা তো চলে গেল। ওটাতে যেতে ইচ্ছে করছিল না। আর আজ তুমি ওর সাথে কেন? ভাইয়া আজ স্কুলে নিয়ে যাবে। আজ কলেজে যাবে না? যাব, ওকে নামিয়ে দিয়ে। দেরি হবে না? হবে একটু। ভাইয়া, ওই যে রিক্সা। মামা যাবেন? হ্যাঁ, ওঠেন। আমাকে নেবে না? আমরা কলেজের উল্টো দিকে যাচ্ছি। তাতে কি, আমিও যাব। হ্যাঁ ভাইয়া, আপুকেও নাও। সরি জান্নাত, জায়গা নেই। আমি নীলুকে কোলে নেব। আপু, আসো তো তুমি। আমি আর কিছু বললাম না। নীলু যদি হ্যাপি থাকে সেটাই অনেক। জানি আব্বু আম্মুর কতটা কষ্ট পেয়েছে, কিন্তু ওনারা কখনো আমাকে কষ্ট দেয়নি, তাহলে আমি কেন আমার বোনকে কষ্ট দেব? জান্নাত আর নীলু দুজন কথা বলছে, আর আমি চুপচাপ বসে পুরনো সেই সব কথা ভাবছি। ভাইয়া, আমি গেলাম। চলে আসি। বাই। সাবধানে বাসায় ফিরিস। ঠিক আছে।
নীলুকে বিদায় দিয়ে একই রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। মন খারাপ? না তো, তাহলে চুপচাপ কেন? এমনি। আজ ক্লাস না করলে কোনো সমস্যা হবে? না, কেন বলো তো? আমি চাইছি কিছু সময় ঘোরাঘুরি করার পর তোমার জন্য একটা ফোন কিনে বাসায় ফিরবো। ফোনের কথা তুমি জানলে কি করে? কারণ তোমার বেডরুমে সিসি ক্যামেরা আছে। কি বলছো এসব? এত ভয় পাওয়ার কি আছে? তুমি আনমনে বসেছিলে তাই শুনতে পাওনি। নীলু গতকাল তোমার ফোন ভেঙে ফেলেছে। সেটা বললেই পারো, এত ঢং করো কেন? আমি মোটেও ঢং করি না, বুঝলে? জানি তুমি কতটা ঢঙ্গি। সবসময় আমার সাথে ঝগড়া না করলে তোমার ভালো লাগে না বুঝি? উফ, আর তোমার ভালোবাসার প্রশ্নের উত্তরটা অনেকটাই জানতে পেরেছি। তাহলে চুপ করে আছো কেন বলো? আগে পুরোপুরিভাবে জানি, তারপর। তোমার ইচ্ছে। জানাদের সাথে কথা বলতে বলতে বড় একটা মাঠে আসলাম। এলাকাটা একদম অজানা, তাই ঠিকভাবে নাম বলতে পারবো না। ভালো লাগার জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম। প্রকৃতির অপূর্ব মায়া আছে চারপাশে। আশা করি তোমারও ভালো লাগবে। চলো ওই দিকটাই বসি। বসে কি করব? তোমার হাত ধরে হাঁটি? আগে না, চলো বসি। ওকে চলো। মুখে মুখে দুজন বসলাম। আগে ভালোভাবে লক্ষ্য করিনি জান্নাতের মলিন চেহারাটা। হাসলে দুগালেই টোল পড়ে, ঠোঁটের নিচে ছোট একটা তিলও আছে। দিন দিন মেয়েটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। অনেকটা সময় মিলে দুজন আড্ডা দেওয়ার পর মল থেকে একটা ফোন কিনলাম, তবে আব্বুর টাকা থেকে একটু দামি। এক্সট্রা টাকাগুলো জান্নাত দিয়েছে, কারণ জান্নাতের ইচ্ছে মতোই ফোনটা কিনেছি। ফোন কেনার পর রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজ আর ভালো লাগছে না, তাই বিকেলবেলা ঘুম থেকে উঠে আর ছাদে গেলাম না। বাসায় সবাই চুপচাপ আছে। ছোটো বোন জানে না, তার কথার জন্য সবাই চুপ হয়ে গেছে। ভাবছেন কী এমন হয়েছিল যার জন্য এমন নীরবতা? সব জানতে পারবে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে। নীলু। হ্যাঁ ভাইয়া। কী করছিলি? টিভি দেখছিলাম। আম্মু কোথায়? রুমে বসে আছে। জান্নাত হতে ছাদে আছে, ওর সাথে গিয়ে আড্ডা দে কেমন? ঠিক আছে। আর কোনো কথা না বলে নীলু চলে গেল। মুখ ধুয়ে আম্মুর কাছে গেলাম। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কোনো কথা না বলে আম্মুর পাশে বসে গেলাম। আচমকা আমাকে দেখে চোখের জল মুছে নিল। তুই এখানে? যারা তোমাদের না বুঝে কষ্ট দিয়েছে তাদের জন্য তোমরা কেন কষ্ট পাবে? এসব কথা বলতে ভালো লাগছে না। তাহলে চোখে জল ফেলছো কেন? এমনি। নীলু এখনো ছোট, আগে বড় হোক, তখন ওকে সব বলবো। দেখবে তখন আর এসব নিয়ে নীলু কখনো আফসোস করবে না। কিন্তু তোমরা যদি এভাবে কষ্ট পাও তাহলে আমি এখন বলতে বাধ্য হব। ঠিক আছে, আর মন খারাপ করব না। মন খারাপ করলে তোমাকে একদম পচা দেখায়, তাই একটু হাসো। যা বাদল। নীলু ছাদে গেছে, তাকে খোঁজার দরকার নেই। ঠিক আছে। আমি রুমে গেলাম। আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে এসে কোনো কারণ ছাড়াই ফোন টিপতে লাগলাম। এভাবে কয়েকটা দিন চলে গেল। সবাই এখন আগের মতো হয়ে গেছে, কিন্তু জান্নাতের সাথে আমার পরিবারের আগের থেকেও অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। যখন তখন বাসায় চলে আসে। একে তো বাসা সবার পছন্দের নাম জান্নাত, তাই কিছু বলার সাহস পায় না। রুমে শুয়ে আছি, তখন কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল, তবে চোখ তখনও বন্ধ আছে। এটা আম্মু ছাড়া আর কেউ হবে না। আম্মু, একটু মাথায় হাত বুলিয়ে দাও। এই, আমি তোর আম্মু লাগি? ওহ জান্নাত, তুমি? আমি ভাবলাম আম্মু। চোখ খুলে দেখা যায় না? যায় তো। আমি গেলাম। কোথায় যাবে? বাসায় যাব। তার আগে তোমার জরিমানা করব। কিসের জরিমানা? না বলে আমার রুমে আসো, সেটার জন্য একটা পাপ্পি দিবে। ঢং কত! বাই। উঠে যাবে তখন হাত ধরে টান দিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে জান্নাত ঝোঁক সামলাতে না পেরে আমার বুকের উপর পড়ে গেল। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে মনের অজানা একটা ফিলিংস বেজে উঠল। হাত দিয়ে জান্নাতের গাল স্পর্শ করতে কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। অজানা মায়া মেয়েটার প্রতি নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও জান্নাতকে নিজের কাছে নিয়ে আসলাম। জান্নাতের প্রতিটা নিঃশ্বাস আমার মুখের ওপর পড়ছিল। বাম হাত দিয়ে জান্নাতের চুলে স্পর্শ করতেই ঝাড়ি দিয়ে দাঁড়িয়ে গেল। উঠে গেলে কেন? তুমি থাকো, আমি বাসায় যাচ্ছি। কেন? নিলয়, হাত ছাড়ো। যদি হাত না ছাড়ি? আমার এইসব ভালো লাগে না। নিজের ইচ্ছের বিরুদ্ধে অন্য কেউ আমাকে স্পর্শ করবে, সেটা আমি একদম মানতে পারি না। এখন আমি কি অন্য মানুষ? যদি বলি হ্যাঁ। ঠিক আছে, যাও। ধন্যবাদ এবং বাই। শোনো। কি? একটা প্রমিস করবে? বলো। নীলুকে নিয়ে কখনো তোমার মামার বাসা যাবে না।
কেন? বলেছি তাই। আমার উপর তো। তুমি এখন যেতে পারো। কিন্তু আমার যেতে বলেছি, প্লিজ যাও। আর কোনো কথা না বলে জান্নাত রুম থেকে বের হয়ে গেল। জান্নাত রুম থেকে বের হতেই দরজা বন্ধ করে বিছানার উপর বসে পড়লাম। জান্নাত কি আদৌ আমাকে পছন্দ করে, নাকি সব আমার মনের ফুল? সামান্য হাত ধরতেই এমন করলো, তাতে আমার কি? আমি ওকে ভালোবাসি, আর ওকে আমাকে ভালোবাসতেই হবে। ফোন হাতে নিয়ে জান্নাতকে মেসেজ করলাম। এমন আচরণ না করলেও পারতে, অনেক কষ্ট পেয়েছি, তবে এটা ভেবো না তোমাকে ভুলে যাব। সবসময় তোমার পিছু লেগে থাকবো, সবসময় জ্বালাবো, কারণ আমি তোমাকে ভালোবাসি ডার্লিং। এটুকু লিখেই সেন্ড করে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। জান্নাতের কথা। বাদুর একটা, আমাকে রুম থেকে বের করে দেওয়া? তুই পরে শাস্তি পাবি। আর কি বললি? নীলুকে নিয়ে আমি মামার বাড়ি যেতে পারবো না? নীলু আমার শ্বশুরাব্বু, তো হবু শ্বশুরাব্বুর মেয়ে। আমার যেখানে ভালো মনে হবে সেখানে নিয়ে যাব, তাতে তোর কি? আমি না হয় একটু বেশি বলেছি, কিন্তু তুই আমার চোখের কথা বুঝিস না। ধর পাগলটা, কিভাবে বুঝবে? চোখে তো চশমাই পড়ি। কিরে মা, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? না মানে কিছু না। আয় আমার সাথে। বস। আর কি ভাবছিলি দাঁড়িয়ে? তেমন কিছু না। ও, একটা কথা বলি। হ্যাঁ বল। আমি কি আপনাকে আম্মু বলতে পারি? না। ঠিক আছে। তুই যদি আমাকে আপনি না করে তুমি করে বলিস, তাহলে নীলুর মতো আদর পাবি, সাথে আমাকে আম্মু ডাকতে পারবি। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ আম্মু। আমি পর হয়ে গেলাম বুঝি? আয়, তুইও আয়। তিনজন বসে কথা বলছিল, তখনই জান্নাতের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে দেখলো আমার মেসেজ। এমন আচরণ না করলে পারতে, অনেক কষ্ট পেয়েছি, তবে এটা ভেবো না তোমাকে ভুলে যাব। সবসময় তোমার পিছু লেগে থাকবো, সবসময় জ্বালাবো, কারণ আমি তোমাকে ভালোবাসি ডার্লিং। মেসেজটা পড়েই জান্নাত ফিক করে হেসে দিল। জান্নাতের এমন হাসা দেখে আম্মু আর নীলু অবাক হয়ে ওর দিকে তাকালো। তুই এমন হাসছিস কেন? আনন্দে আম্মু। খুশি হওয়ার কারণ কি? পরে ঠিকই জানতে পারবে বাবু। আমি মোটেও বাবুরা। আমি এখন যাই, পরে আসবো, বাই। ঠিক আছে। বাসা থেকে বের হয়ে দৌড়ে নিজেদের বাসায় গিয়ে টেলিভিশনের সাউন্ড ফুল স্পিডে দিয়ে গান শুনতে লাগলো। জান্নাতের আব্বু বাসায় নেই। পাগলামিটা যেন আরও বেড়ে গেল। নিজেই নৃত্য করতে লাগলো। একসময় হাঁপিয়ে উঠতে ফ্রিজ থেকে জুস বের করে সোফার উপর বসে জুস খেতে লাগলো। ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। নীলু, তুই ছাদে যাস নাই? কেন? প্রতিদিন বিকালে তো ছাদে যাস। আজ যাইনি। ও, টুকটাক কথা বলে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য আড্ডাখানে আসলাম। সবাই মিলে আড্ডা দেওয়ার পর সন্ধ্যার সময় বাসায় আসলাম। চারতলা আসতেই জান্নাতের সাথে দেখা। ও হঠাৎ এখানে কি করে? কোথায় ছিলে? বন্ধুর সাথে এলাকা দেখছিলাম। ও, চলো। চলো মানে? কোথায় যাব? তোমাদের বাসায়। কেন? আম্মুর সাথে আড্ডা দিব তাই। তোমার তো আম্মু। আমার আরেক আম্মু, যিনি নীলুর আম্মু। ঢং কত? বেশি না, একটু। আসলে আসো, না আসলে বাসায় যাও। জি নিলয় সাহেব, চলে। জান্নাতকে সাথে নিয়ে বাসায় ঢুকলাম। আব্বু আম্মু বাইরে বসে কিছু একটা কথা বলছিল। আমার সাথে জান্নাতকে দেখে বলল, জান্নাত, তুই এখন কি মনে করে? আম্মুর বাসায় কি আসতে পারি না? হ্যাঁ পারিস, কিন্তু এই বাদুরটার সাথে কেন? দুজন ছাদে বসে প্রেম করছিলাম। সত্যি নাকি রে? একদম সত্যি না। আমি তোমাদের এখানে আসার জন্যই বের হয়েছি, তখনই নিলয় আসলো, তাই দুজনে একসাথে আসলাম। বাদুর কোথাকার। তুই আয় মা। ও, এখন আমি পর হয়ে গেছি তাই না? তোর সাথে এখন কথা বলবো না, তুই রুমে যা। কত ভালোবাসা। অন্যদের থেকে চলে এসে এখন রুমে আসলাম। শুয়ে শুয়ে ফেসবুকে ঈশানের সাথে কথা বলছিলাম, তখনই জান্নাত আসলো। কি করো? প্রেম করি। কি? এত রাখছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না, তাই অন্য একটা জোগাড় করেছি। ও, আমি আসি, বাই। কোথায় যাচ্ছ ডার্লিং? ছাড়ো আমাকে। ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করব। তোমার তরফ থেকে আমি নিজেই করি। আমি কিন্তু মজা করছি না, ছাড়ো। ছাড়ার কথা বললে আরো খারাপ হবে। কি করবে তুমি? যেটা বুঝতে পেরেছো সেটাই। আম্মু! আম্মুকে জোরে ডাক দিতে জান্নাতকে ছেড়ে দিলাম। মনটা চাইছে পানিতে চুবাইতে। আমাদের মাঝে আম্মুকে ডাকার কি আছে? কি হয়েছে? তোমার কিছু না আম্মু, তেলাপোকা দেখে ভয় পেয়েছে। তুই সেটা ফেলে দে। ঠিক আছে। ওই পাকলে আম্মুকে ডাকার কি আছে শুনি? তুমি আমাকে জড়িয়ে ধরবে কেন? তাহলে কাকে ধরবো?
সেটা আমি কি করে বলবো? জান্নাত, আই লাভ ইউ। বাট আমি বাসি না। বাসবি না মানে? তোকে এতবার বলেছি আমি তোকে ভালোবাসি। তোর কাছে কি মনে হয় আমি পাগল? হাতে ব্যথা লাগছে। তোর ব্যথাই পেতে হবে। আমি যেটুকু মনের মধ্যে কষ্ট পাচ্ছি সেটুকু তোর পাওয়া দরকার। নিলয়, তুমি কিন্তু বেশি করে ফেলছো। আমি বেশি করছি নাকি তুই বেশি করছিস? আমি ছাড়া অন্য কি আছে তোকে ভালোবাসবে? অনেকে আছে তোর বাপের পাওয়ার থেকে ভয় পায়, আবার অনেকে আছে তোকে বুড়ি ভেবে তোর সাথে কথা বলে না। তোমাকে ভালোবাসতে কে বলেছে? এত কিছু আমি জানতে চাই না, আমি তোকে ভালোবাসি ব্যাস। ভেবেছিলাম তুমি অন্য ছেলেদের থেকে আলাদা, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সব ছেলের মতো তুমিও বল আমি কি? আমিও বাজে তাই তো? ওকে তুই যা, লাগবে না তোকে। আর কখনো তোর সামনে ভালোবাসি কথা বলবো না। আমি তোমাকে বাজে বলতে চাইনি। আমি তোর কাছে জানতে চেয়েছি। তুমি আমার যা আমার সামনে থেকে। জানা তার কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আর কতবার বলবো ভালোবাসি বলবো? আমাকে যদি ভালোই না বাসিস তাহলে কেন বারবার তোর মায়ে পড়ার জন্য আমার কাছে আসিস? কেনই বা আমাকে ভালোবাসি বলতে বাধ্য করিস? অনেক হয়েছে, আর না, যাবো না ওর সামনে, বলবো না আর ভালোবাসি তোমাকে। দরজা বন্ধ করে রুম থেকেই আম্মুকে বললাম রাতে আর খাবো না, তাই প্লিজ আমাকে খাওয়ার জন্য ডেকো না। ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম। সচরাচর এটা খাওয়া হয় না, যখন খুব মন খারাপ থাকে তখনই খাই। আর সিগারেট খেতেও ভালো লাগছে না, ফেলে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বারবার ঘুমাতে ব্যর্থ হলাম। রাত প্রায় 12টা বাজে, তবুও ঘুম আসছে না। বাধ্য হয়ে বাইরে থেকে এক গ্লাস পানি এনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। জানাতে কথা, নিলয়ের ধাক্কা খেয়ে বাধ্য হয়ে রুম থেকে বের হতে হলো। কিরে মা, এভাবে মাথা নিচু করে আছিস যে? তেমন কিছু না, এমনি। আয় আমার কাছে। হুম। কি হয়েছে আমাকে বলবি না? সময় হলে সব বলবো আম্মু। এখন বললে কি কিস? আম্মু রাতে আর খাবো না, তাই প্লিজ আমাকে খাওয়ার জন্য ডেকো না। এই পাগলটার আবার কি হলো আল্লাহ জানে। আম্মু আমি বাসায় যাচ্ছি। রাতের খাবার খেয়ে যা। না ঠিক আছে, এখন আসছি, বাই। ঠিক আছে। হুম। আমাদের বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে আসলো। সব দোষ আমার। কেন যে এইসব বলতে গেলাম? শুধু যে নিলয় আমাকে ভালোবাসে সেটা তো না, আমিও তো ওকে ভালোবাসি। তাহলে এমন কথা আমি কেন বললাম? ওকে বুঝিয়ে বললেও হতো, ও নিশ্চয়ই আমার কথা বুঝতে পারতো। এখন আমার জন্য খাবার খাবে না। নিলয় না খেলে আমি কি করব? আমিও খাবো না। আগামীকাল কলেজে যাওয়ার পথে ওকে সরি বলে দেবো। এসব শেষ করে নতুন করে শুরু করব। বিছানার উপর শুয়ে এসব ভাবতে ভাবতে কখন যে জান্নাত ঘুমিয়ে গেছে টেরই পায়নি। পরের দিন ঘুম থেকে উঠতেই নিজেকে অনেক দুর্বল লাগছে। হয়তো ঘুমের ওষুধ খাওয়ার জন্য এমন হচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম সকাল 10টা বেজে গেছে। আজ আর কলেজে যাওয়া হবে না। আরও কিছু সময় ঘুমানোর পর ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে আম্মুকে খাবার দেওয়ার জন্য বলতেই খাবার বেড়ে দিল। আব্বু আর নীলু কোথায়? প্রতিদিন যেখানে যায় সেখানেই। ও, জান্নাত আসছিল। কখন? 9টার সময়। ও, তোদের ঝগড়া হয়েছে? ঝগড়া হবে কেন, এমনি টুকটাক মজা করতাম। কিন্তু গতকাল জান্নাত বলল এসব নাকি আর ভালো লাগে না, তাই আমি আর ওর সাথে মজা করছি না। কিন্তু জান্নাতকে দেখে অন্য কিছু মনে হচ্ছিল। কাকে কেমন লাগে সেটা আমি কি করে বলবো বলো তো? আজব। কি লুকাচ্ছিস সত্যি করে বল। আমার খাওয়া শেষ। আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন নিয়ে ছাদে চলে আসলাম। ভালো লাগছিল না, তাই বৃষ্টিকে কল দিলাম। কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, তোদের কি খবর? সবাই ভালো, তবে নানু একটু অসুস্থ। মেডিসিন দিস নাই? খাচ্ছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বেচির সাথে আরও কিছু সময় কথা বলে কলেজ ছুটি হওয়ার সময় নিচে চলে আসলাম, কারণ যখন তখন জান্নাত ছাদে চলে আসতে পারে। ছাদ থেকে নেমে বাসায় এসে দুপুরে খাওয়া শেষ করে রুমে গিয়ে দরজা বন্ধ করে নিলাম। জান্নাতের সাথে এখন আর কথা হয় না, দেখা হলো পাশ কাটিয়ে চলে আসি। নিজেকে বদলাতে চেয়েছি, কিন্তু মনটা আগের মতোই আছে। সবসময় জান্নাতের কথাই মনে পড়ে। আগে কত ওকে জ্বালাতাম, কিন্তু এখন আর জ্বালাই না। ইচ্ছা করলেও সম্ভব হয় না। রাতের খাবার শেষ করে ছাদে আসলাম। এই সময় জান্নাত পড়াশোনা করতে ব্যস্ত থাকে, তাই ছাদে আসার জন্য এটাই উপযুক্ত সময়। আপনাদের আগে বলা হয়নি, ছাদে রাতের বেলা লাইট জ্বালানো থাকে। কেন থাকে সেটা জান্নাতের বাবাই ভালো বলতে পারবে। দোলনার উপরে বসে ঈশানের সাথে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে গেল। কারেন্ট যাওয়ার আর সময় পেল না।
ঈশানকে বাই বলে উঠে দাঁড়াতে সামনে কাউকে অনুভব করা যাচ্ছিল, তবে অন্ধকারে তার চেহারা একদম বোঝা যাচ্ছিল না। কে এখানে? এমন চুপ থাকা দেখে মনে একটা সন্দেহ হলো। জান্নাত নয়তো? যেটা হোক, একটু মজা করে নেই। আপনি কি ভূত নাকি পেতনি? এখনও চুপ করে আছেন। শোনেন, আপনি ভূত হন বা পেতনি আমার কোনো যায় আসে না, তবে আপনার কাছে একটা হেল্প চাই। হেল্পটা হলো, 5 তলায় আমার গার্লফ্রেন্ড থাকে। গার্লফ্রেন্ড না, তবে আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু কুতিটা আমাকে একদম ভালোবাসে না। আপনারা তো মানুষের ঘাড় মটকান, তাই না? আপনি যদি আমার গার্লফ্রেন্ড থুকো ওই সেমিটার ঘাড় মটকা দেন, তাহলে আমি আপনাকে পেট ভরে খাওয়াবো। করবেন আমার হেল্প? উত্তর, আমার ঘাড় মটকাবি, তাই না? আমি এখন তোর ঘাড় মটকাবো। কি ভেবেছিস আমার সাথে কথা বলবি না বলে আমি কষ্ট পাবো? মোটাও না, দেখ আমি কত ভালো আছি। তাহলে কান্না করছে কেন? সেটা আমার ইচ্ছে, তাতে তোর কি? তুই তো আমার ক্ষতি চাস, তাই এমন কথা বলেছিলি। তোকে ভালোবাসাই ভুল, প্রতিটা দিন তোর জন্য কষ্ট পেয়েছি, কিন্তু তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই একদম ঠিক আছিস। ভালোবাসো আমাকে? না, আমি কাউকে ভালোবাসি না। তাহলে বললে যে? তোকে ভালোবাসতাম, কিন্তু এখন আর একদমই বাসি না। সরি বাবু। একদম বাবু বলবি না। আমি তোকে আর ভালোবাসি না। কাল সকাল হতেই তুই বাসা ছেড়ে চলে যাবি। বাসা থেকে চলে যাব কেন? এটা আমার বাসা, আমি যেটা বলবো সেটাই হবে। চলে গেলে হ্যাপি থাকবে? হ্যাঁ, অনেক বেশি হ্যাপি থাকবো। কিন্তু আমি তো যাব না। তুই আমাকে জড়ে ধরে সাহস কোথায় পেলি? ছাড় আমাকে। সরি বাবু। তোর শরীর গুষ্টি গেলে হারামি, ছাড় বলছি। ছাড়ার জন্য তো ধরিনি সোনা, শক্ত করে ধরে আছি। জান্নাত এক প্রকার বিরক্ত হয়ে নিজে ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বেচারিকে এমনভাবে ধরে রেখেছি ছাড়ার কোনো উপায় নেই। কিছু সময় ছাড়ানোর চেষ্টা করলো, যখন ব্যর্থ হচ্ছিল তখন হাতে কামড় বসিয়ে দেয়। বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো। ছেড়ে দিয়ে হাত ধরলাম। কামড় দিলে কেন? তোকে ছাড়তে বলছিলাম না? সত্যি আমাকে ভালোবাসো না? না, বাসিনি। ঠিক আছে, আমি তাহলে যাই। জান্নাতকে পাশ কাটে চলে আসতে যাব, তখনই হাত ধরে ঘুরিয়ে নিয়ে গালের উপর সিডও চালালো। জান্নাত ঠাস ঠাস করে চড় মারলো। চড় মারলে কেন? আমাকে কষ্ট দিতে তোর অনেক ভালো লাগে, তাই না? মারার পর আর সে ভালোবাসা দেখা দেয়। লেগেছে বুঝি? অনেক জোরে। আরো জোরে দেওয়া দরকার ছিল। চুপ। চলো দোলনায় বসি। জান্নাতের সাথে দোলনায় বসলাম। আজকে জান্নাত একটু বেশি পাগলামি করতে শুরু করলো। কোনো কথা না বলে আমার কোলে বসে পড়লাম। বেশি পাগলামো হয়ে যাচ্ছে না? আরো বেশি করব, দেখতে চাস? তুই তোকারি বাদ দাও তো। তুই যখন আমাকে বলিস সেটা কি হয়? আমি তো আর কোনো শব্দ বের হওয়ার সুযোগই হলো না। জান্নাতের নরম ঠোঁটের উষ্ণতায় মনে হচ্ছিল কোনো এক অজানা সুখের রাজ্যে ভ্রমণ করছে। কিছুক্ষণ জান্নাতের সাথে তাল মেলানোর পর নিচ থেকে ছেড়ে দিল। হাঁপিয়ে উঠেছে অনেকটা, তবু আমার সাথেই লেপ্টে আছে। আমার দিকে ঘুরে বসে থুতনি ধরে খেলা করছে। একদম বাচ্চা লাগছে জান্নাতের এমন আচরণ দেখে। কোল থেকে নেমে বসো। আর একটা কথা বললে না তোর কাঁধে বসে থাকবো। ওকে, আর বলবো না। কি যেন বলেছিলি? আমি রোমান্টিক না। এখন থেকে তুই হাড়ে হাড়ে টের পাবি আমি আনরোম্যান্টিক নাকি তুই আনরোম্যান্টিক। ঠিক আছে, দেখবো। এখন নিচে যাই, কেউ এসে পড়লে খারাপ ভাবে। কেউ আসবে না, আমি ছাদের গেট বন্ধ করে এসেছি। এখানে থেকে কি করব? আমার সাথে প্রেম করবা জানো? তুমি জানলে কি করে আমি ছাদে আছি? আমার ননদে নিয়ে আছে কিসের জন্য? মানে? নীলু বলেছে আমাকে। ও হুম। টুকটাক দুজন কথা বলছিলাম। জান্নাতের হাবভাব দেখে বুঝতে পারছিলাম মেয়েটা প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু জেদটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। ওর একটাই কথা, আজ সারা রাত আমার সাথে প্রেম করবে। এদিকে আমার যা যে অবস্থা, সে কখন থেকে কোলে বসে আছে, আটার বস্তা। থুক্কো। জান্নাত তোমাকে কিছু কথা বলি। জান্নাত চুপ করে আছে। কি হলো, কথা বলছো না কেন? আবারও কোনো উত্তর না দেওয়াতে জান্নাতের চেহারা সামনে এনে দেখলাম ঘুমিয়ে পড়েছে। চাঁদের নেমে নিব আলোতে অপরূপ লাগছে পাখিকে। আগেই বলেছি জান্নাত তেমন সাজসজ্জা করে না, তবে অনেক স্বপ্ন বিলাসী। আর চাঁদের আলোতে তাদেরকেই অতিমাত্রায় মায়াবী দেখায় যারা স্বপ্ন বিলাস ভঙ্গি। কপালে একটা চুমু দিয়ে পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত জান্নাতের কয়েকটা ছবি তুলে নিলাম। কিছু সময় জান্নাতকে দেখার পর চিন্তায় পড়ে গেলাম, এখন কিভাবে জান্নাতকে নিয়ে যাব। ওর বাসায় নিয়ে যেতে কোনো সমস্যা হবে না, কিন্তু ওর আব্বু যদি দেখে তার মেয়ের সাথে রাতভর প্রেম করছে, তাহলে তো আমি শেষ। জান্নাতকে এখানে রেখে যেতেও পারবো না। সব চিন্তাকে দূরে ঠেলে দিয়ে জান্নাতের ফোন থেকে ওর আব্বুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি নিলয়। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতের ফোন তোমার কাছে কেন?
আসলে আঙ্কেল সাধারণ কথা বলতে বলতে জান্নাত ঘুমিয়ে পড়েছে। আপনি যদি দয়া করে বাসার দরজা খুলে দিতেন খুব উপকার হতো। বুঝতে পারছি, আমি বাসার দরজা নিশ্চয় খোলা আছে, কারণ আমি এখন অন্য বাসায় আছি। ধন্যবাদ। এত জোরে নিঃশ্বাস ফেলার কি আছে? আসলে আঙ্কেল আমি অনেক ভয়ে ছিলাম। আপনি যদি আমাকে আর জান্নাতকে একসাথে এত রাতে দেখেন তাহলে কয়েকটা মার নিজেকে হজম করতে হতো। ভাইপো না, আমি সব জানি। রাত অনেক হয়েছে, এখন ওকে রুমে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল। হবু শ্বশুর আব্বা কল কেটে দিয়ে জান্নাতকে কোলে নিয়ে এগোতে লাগলাম। ছাদের গেট বন্ধ থাকার কারণে অনেক কষ্ট করে খুলতে হলো। তবে আমার কপাল ভালো, জান্নাতদের ফ্লোর 5 তলায়, না হলে ওকে নামিয়ে দিতে দিতে আমি উপরে চলে যেতাম। জান্নাতদের বাসার সামনে এসে বসতে পারলাম। বাইরে থেকে নক দেওয়া, দরজা খুলে ভিতরে এসে আরেক কনফিউশনে পড়লাম। জান্নাতের রুম কোনটা সেটাই বসতে পারছিলাম না। এদিকে আটার বস্তা টানতে টানতে আমার কোমর শেষ। অনেক কষ্ট করে জান্নাতের দরজা খুঁজে বের করলাম। বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে বসে পড়লাম। অনেকটা হাঁপিয়ে উঠেছি, কোমরটা টান না করলে নয়। পরক্ষণে কিছু একটা মনে হতেই জান্নাতকে রেখে বাসায় চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত পাশে বসে আছে। অনেক বেশি অবাক হলাম। এত সকালে এই মেয়ে এখানে কি করছে? সারা রাত জ্বালিয়েও মন ভরেনি। মন চাইছে গাল টেনে দিই। টেনেই তো দিলে। এখন জড়িয়ে ধরো। যাও তো, সকাল সকাল ঢং করতে হবে না। এই ছামড়া, তুই ধরবি নাকি চিৎকার দিব? সব সময় ভয় দেখাও কেন? তুই ধরবি? ধরছি। নিজের অনিশ্চিতভাবে জড়িয়ে ধরলেও অনেক ভালো লেগেছিল। জান্নাতকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমো দিলাম। এখন যাও ফ্রেশ হয়ে আসো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে জান্নাত রুমে নেই। হয়তো বাইরে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। রেডি হয়ে বাইরে আসলাম। ঘুম ভাঙলো তাহলে? তবে আরও ঘুমাতে ইচ্ছা করছে। একদম না, নাস্তা করে কলেজে যাব। তুমি যাবে যাও, তাতে আমার কি? আগে নাস্তা করো তারপর বলছি। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। নীলু আব্বুর সাথে চলে যাওয়ার পর আমি আর জান্নাত আম্মুকে বলে কলেজের দিকে রওনা দিলাম। আমি কিন্তু আব্বুকে তোমার ব্যাপারে সব বলেছি। এবার তুমি তোমার পরিবারকে বলো। এখনই বলতে পারবো না। কেন? আগে পড়াশোনা শেষ হোক তারপর। বিয়ের পরেও তো পড়াশোনা করা যায়। এখন যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমাকে খাওয়াবো কি? রিক্সা আসছে, যেতে যেতে কথা বলছি। হুম। আমার আব্বুর কি টাকার অভাব আছে? এসব কিছু তো তোমার হবে। জান্নাত, আমি তোমার বাবার সম্পত্তি থেকে ভালোবাসিনি, তাই এসব কথা না বললেই হ্যাপি হব। ওকে, আর বলবো না। দুজন কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আজ আর আমাকে ভাড়া দিতে হলো না। আর দেবই বা কেন? হবু বউ এত বড় লোক, তাহলে আমি কেন হুদাই ভাড়া দিতে যাব? জান্নাত রিক্সাওয়ালাকে ভাড়া চুকিয়ে দুজন কলেজের ভেতরে আসলাম। কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। আমাকে তোমার লোচো মনে হয়? অনেক কিছুই মনে হয়, বাট আমি যেটা বললাম সেটাই করতে হবে। আচ্ছা থাক, লাগবে না, তুমি আমার সাথে এসো। কেন? আমার সাথে বসেই আড্ডা দিবে। কিন্তু বন্ধুরা তো অপেক্ষা করছে। আমারও ফ্রেন্ডরা অপেক্ষা করছে। ঝগড়া করতে চাইছো? না, মারামারি করতে চাইছি। ইচ্ছে করছে ঘুষি মেলে ডাক ফাটিয়ে দিই। থাক বাবু, সেটার আর দরকার নেই। চলো তোমার সাথে আড্ডা দিব। গুড বয়। তারপর দুজন মিলে কলেজের শহীদ মিনারের সিঁড়িটায় বসে কথা বলতে লাগলাম। ক্লাস টাইম হতেই দুজন ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে বাইরে এসে জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। ক্লাস শেষ করে বাইরে এসে বন্ধুর সাথে কথা বলছি, তখনই জান্নাত আসলো। এখন চলো। কোথায় যাবে? বাসায় যাবো আমরা। তুমি যাও, আমি পরে চলে যাব। কি করবে তুমি এখানে? এখানে না, আড্ডাখানায় যাব। সেটা তো হচ্ছে না প্রিয়, এখন চলো। তুমি একটু অপেক্ষা করো, আমি আসি। ঠিক আছে, আমি মামির সাথে কথা বলে একটু পরে আসছি। ঠিক আছে। জান্নাত চলে যাওয়ার পর পুনরায় আড্ডা দিতে লাগলাম। ভাই কাহিনী কি রে? কাহিনী কিছুই না। তাহলে জান্নাত যে বললো? আমরা দুজন একে অপরকে ভালোবাসি। কি বলিস? এসব সত্যি? হুম। হারামি, ভালোই তো পারিস। মাত্র কয়েকদিন আসতেই জান্নাতকে পটিয়ে ফেলছিস। মেয়ে আগে থেকে পড়েছিল, আমি তো শুধু তাল মিলিয়েছি। ভালোই। তা ট্রিট দিবি কবে? আমার হয়ে জান্নাত দিয়ে দিবে। জান্নাত দিবে কেন? আমার কাছে টাকা নাই তাই। শালা ফকির। সবার সাথে আরো কিছু কথা বলার পর কোথা থেকে যেন জান্নাত এসে হাত ধরে কলেজের বাইরে নিয়ে আসলো। কি হলো, এভাবে টানছো কেন? তোকে বলছি না কোনো মেয়ের সাথে কথা বলবি না। আমি আবার কখন মেয়েদের সাথে কথা বললাম? বলবে?
তোদের সাথে ওই 3টা মেয়ে কেন? ওরা আমাদের ফ্রেন্ড, আর কিছু না। কই, আমার তো কোনো ছেলে ফ্রেন্ড নেই। তোমার নেই সেটার জন্য আমি কি করব? তোমারও থাকা যাবে না। হঠাৎ করে ওদের সাথে কথা বলা বন্ধ করলে কি ভাববে, বুঝতে পেরেছো? আমি এসব জানতে চাই না। ওকে, কাল থেকে তুমি এবং তোমার বন্ধুরা আমাদের সাথে আড্ডা দিবে। বাট তুমি অন্য কারোর দিকে তাকাতে পারবে না, বলে দিলাম। আমি তো তোমাকে দেখবো, জানো? মনে থাকে জানো। থাকবে। এখন বাসায় যাই। চলো। তারপর দুজন একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। কেউ একজন ঠিকই বলেছিল, সহজ সরল মেয়েদের রাগ অভিমান অনেক বেশি। বাসার সামনে আসতে দুজন নেমে গেলাম। এখন রিক্সা ভাড়া দাও। তুমি থাকতে আমি কেন দেব? আমি বলছি তাই। আমি শুধু আমারটাই দেব। আর আমারটা কে দেবে? তুমি দেবা। সকালে আমি দিয়েছি, এখন তুমি দিবা। আমার কাছে অত টাকা নেই। তোমার ওয়ালেট বের করো। কেন? আমি দেখবো। আমার কথা বিশ্বাস হচ্ছে না? একদম না, বের করো বলছি। পারবো না। ওকে, আমি বের করছি। এক ধরনের জোর করে ওয়ালেট বের করালো। ইস, এতগুলো টাকা রেখে বলছে ওনার টাকা নেই। এগুলো দিয়ে কিছু কিনতে হবে। তোমার যখন যেটা কিনতে হবে আমাকে বলবে, আমি তোমার সাথে গিয়ে কিনে দেবো। বাট আমি যখন টাকা চাইবো তখন তোমার দিতে হবে। এই মামা, এই নাও তোমার ভাড়া। জি দেন। ভাড়া দিয়ে দুজন উপরে আসতে লাগলাম। আমার বাবুটা বুঝি রাগ করেছে? হুম। তুমি কি কিনবে বলেছিলে? আরে বাদ দাও, আমি এমনি তোমার সাথে মজা করছিলাম। সত্যি মজাই তো। ডার্লিং, আজ রাতে শাড়ি পরতে পারবে? কেন? শুধু দেখবো। বাসায় আসবো পরে। না, ডিনার শেষ করে ছাদে যাবে। ঠিক আছে চল, এখন বাসায় চলে আসছি। বাই। বাই। জান্নাতকে বিদায় দিয়ে বাসায় এসে ফ্রেশ হওয়ার পর লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। আমাকে বিদায় দিয়ে জান্নাত বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা লাঞ্চ করে টেলিভিশনের সামনে বসে রবীন্দ্রসঙ্গীত আমারও পড়ানো যাহা চায় বারবার একই গান শুনতে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে নিজেও গানের সাথে তাল মিলিয়ে নিজের সুরে গান গেয়ে চলেছে। সোফা থেকে বালিশ নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ভাবতে শুরু করে। পাগলটা যে শাড়ি পরতে বললো সেটার কি হবে? আলমারিতে অনেক শাড়ি আছে, কিন্তু কোনটা পরলে আমাকে ওর কাছে ভালো লাগবে? আমি নিজেই কত বোকা, একবারও ওর কাছে জানতে চাইলাম না কোন কালারের শাড়ি পরবো। কিন্তু গাধাটা তো বলতে পারতো, জান্নাত তুমি এই কালারের শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে। এখন ওর সামনে শাড়ি পরে গেলে যদি বলে আমাকে মানাচ্ছে না, তখন কি হবে? ধুর, যা হওয়ার হবে। গাধাটা বললেই পারতো, ও যেহেতু বলেনি তাহলে আমি কোনো মতো একটা ভাবছি। মাথা থেকে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন একটা গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, শুনতে লাগলো। জান্নাতের বাবা বাসায় নেই, কাজের জন্য অন্য বাসায় গেছেন। এদিকে বেচারি গান শুনতে শুনতে সোফার উপরেই ঘুমিয়ে গেছে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে আলমারিতে নীল পাঞ্জাবি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমার পছন্দের সেই পাঞ্জাবিটা পেলাম না। আম্মুকে ডাক দিয়ে পাঞ্জাবির কথা বললাম। আম্মু, রুমে আসো তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? আমার নীল পাঞ্জাবিটা কোথায়? বেশি তাড়াহুড়া করার জন্য সব কিছু আনা হয়নি, হয়তো তোর পাঞ্জাবিটাও আনা হয়নি। আম্মু, ওটা আমার ফেভারিট পাঞ্জাবি। জানি আমি, আর কি করব তুই বল? এত তাড়াতাড়ি করতে কি সব মনে থাকে? তাহলে এখন কি হবে? কি হবে? আর তুই পাঞ্জাবি পরিধান করে কোথায় বেরোবি শুনি? তোমার না জানলেও চলবে। না বললে আমার ঠেকা নেই। ধুর, যাও এখন। কাল টাকা দিয়ে দেবো, কিনে আনিস। আম্মু রুম থেকে চলে যাওয়ার পর কোনো উপায় না পেয়ে আলমারি থেকে হলুদ কালারের পাঞ্জাবি পরতে হলো। যদিও পরতে ইচ্ছে করছিল না, কিন্তু জান্নাতের কথা ভেবে পরতে হলো। বাসায় কাউকে কিছু না বলে ছাদে চলে আসলাম। জান্নাত এখনও আসেনি, তাই একাকিত্ব হয়ে ছাদে হাঁটতে লাগলাম। প্রতিদিনের চেয়ে চাঁদের আলো অনেকটাই বেশি উজ্জীবিত। অন্ধকার পৃথিবীকে চাঁদের আলো দিয়ে নতুন করে নির্মিত করেছে। কিছুটা সময় ভাবনার মাঝে পার করলাম। হঠাৎ লক্ষ্য করলাম কেউ চাঁদের ঘের ধরে নাড়াচাড়া করছে। কিছুটা কাছে আসতে বুঝতে পারলাম এটার কেউ না, স্বয়ং জান্নাত নিজেই। কিন্তু পেতনিটা এটা কি পরে আসে? আরে বা, তুমিও হলুদ কালারের ড্রেস পরে আসছো? বাট তুমি এটা পরতে গেলে কেন? ভালোই তো হয়েছে, তোমার হলুদ পাঞ্জাবি আর আমার হলুদ শাড়ি। কিন্তু আমি তো ভেবেছিলাম নীল শাড়ি পরে আসবে। ইচ্ছে ছিল, কিন্তু পরতে পারিনি। আমার মতো তোমারটা হারিয়ে গেছে। আলমারি খুলতেই আম্মুর হাজার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ছোটবেলা থেকেই আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিত। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখনই আম্মু আমাকে ছেড়ে দূর আকাশে চলে যায়। তুমি জানতে চেয়েছিলে না কেন আমি এই বাসায় থাকি? উত্তর হলো আম্মুর স্মৃতি। এই বাসায় প্রতিটা জিনিসের উপরে আম্মুর স্পর্শ খুঁজে পাই। আম্মু প্রায়ই হলুদ শাড়ি পরতেন। আলমারির একটা তাক ধরে শুধু হলুদ শাড়ি দিয়েই পরিপূর্ণ।
আজ আমাকে অনেক বেশি মনে পড়ছিল। কথাগুলোর মাঝে অনেক দিনের কষ্ট পুষে রাখা বের হচ্ছিল। কথার কণ্ঠস্বর অনেকটা ভারী হয়ে এসেছে। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল জান্নাতের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হাত দিয়ে জান্নাতের চোখের পানি মুছে দিয়ে শক্ত করে বাহুডোরে আটকে নিলাম। একদম কান্না করবে না। আর অনেক মায়াবতী লাগছে আমার পেতনিটাকে। পেতনি বুঝি মায়াবতী হয়? সবাই না, শুধুই তুমি। তোমাকেও সুন্দর লাগছে, সাথে হিমুর কবিতার মতো রোমান্টিক লাগছে। চল দোলনায় বসি। ঠিক আছে, দুজনেই দোলনায় বসলাম। এনো, কি আছে এটার মাঝে? তোমার প্রিয় বিরিয়ানি। তুমি জানলে কি করে আমার বিরিয়ানি প্রিয়? আমার থেকে শুনেছি। ও চলো খেয়ে নিই আগে। পরে খাবো। জান্নাতের কোলে মাথা রেখে দুজন কথা বলতে লাগলাম। অনেক বেশি মায়াবী লাগছে আমার জান্নাতকে। খুব করে ইচ্ছে করছিল জান্নাতের আম্মুর কথা শুনতে, কিন্তু মন খারাপ করবে ভেবে কথা বলার সাহস পেলাম না। সিদ্ধান্ত নিলাম জান্নাতের আব্বুর কাছ থেকে জেনে নেব। জান্নাত, বলো। এত ভালো কেন তুমি? কে বলছে? আমি নিজেই বলেছি। তুমি ভালো বললে কি ভালো হওয়া যায়? অন্য সবার কাছে ভালো হয়ে তোমার কোনো লাভ নেই। তুমি আমার কাছে ভালো, এটাই অনেক। দীর্ঘ সময় নিয়ে কথা বলতে লাগলাম। অনেক তো হলো, এবার খাবার খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। আমি পারবো না। কেন? কারণ তুমি আমাকে খাইয়ে দিবে। জি না প্রেয়সী, তুমি আমাকে খাইয়ে দেবে। প্রেয়সী আমাকে বললে? তুমি ছাড়া আর কাকে বলবো? সেটা তুমি ভালো জানো। এত জানাজানির কিছুই নেই, এখন খাইয়ে দাও তো, অনেক ক্ষুধা পেয়েছে। তুমি ওঠো, আমি নিচ থেকে বানিয়ে আনছি। ঠিক আছে। জান্নাত সেখানে না বসে পানির জন্য নিচে চলে যেতেই ফোনের একটা কল আসলো। পকেট থেকে বের করে দেখলাম বৃষ্টি কল করেছে। হ্যাঁ বলো। কি করছিস? বসে আছি। বাসার সবাই কেমন আছেন? নানু একটু অসুস্থ। কোথায় এখন? হাসপাতালে আছেন। তুই কোথায় আছিস? বাসায় আছি। দেখা করতে যাস নাই? সন্ধ্যায় সেখান থেকেই আসি। ও, তুই আসবি না? এখনো সব গোছানো হয়নি, সব কিছু গুছিয়ে দেখা করতে যাব। পড়াশোনার কি খবর? আচ্ছা এখন আমি রাখছি। কেন? পরে বলবো, বাই। বাই। জানালার সামনে কোনো মেয়ের সাথে কথা বলতে আমি শিওর ও সন্দেহ করবে, হোক সেটা বন্ধু বা অন্য কিছু। কল কেটে দিয়ে ফোনটা পকেটে তুলে নিলাম। জান্নাত আমার পাশে এসে বসে বিরিয়ানির বাক্সটা হাতে নিল। এখন হা করো। দাও। চাঁদের আলোয় খোলা ছাদের ওপর প্রিয় মানুষের হাতে খাবার খেতে এক অন্যরকম অনুভূতি তৈরি হতে শুরু করলো। জান্নাত, চশমা কেন পরো? এটা আমার চশমা না। তাহলে? আম্মুর চশমা। হা করো। তাহলে তুমি পরো কেন? তখনই তো বললাম আম্মু স্মৃতিতে সবসময় আগলে রাখতে চাই। ও, জান্নাত আমাকে খাওয়া দেওয়ার মাঝে মাঝে নিজেও খেতে লাগলো। খাবার শেষ করে আরও কিছু সময় চাঁদনি রাতে প্রেম করার পর দুজন ছাদ থেকে নেমে আসলাম। জান্নাতকে রুমে খাইয়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বাসায় এসে কিছু সময় ঈশানের সাথে কথা বলার পর ঘুমিয়ে গেলাম। দিনগুলো এভাবেই যাচ্ছিল। জান্নাতের সাথে আমার ভালোবাসার সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে গেছে। একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারে না। আব্বু আম্মুকে এখনও কিছু বলেনি, তবে ওনাদের আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় ওনারা আমাদের সম্পর্ক জেনে গেছেন। আর জান্নাতের বাবা, তিনি তো অনেক আগে জেনেছে। আর কিছুদিন পর থেকেই টেস্ট এক্সাম শুরু হবে। বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসার পর জান্নাতের আব্বু মানে হবুর শ্বশুরের সাথে দেখা। ওনাকে দেখেই সালাম দিলাম। তো কি অবস্থা? জি সব ভালো। কিছুদিন পর থেকেই শুনেছি টেস্ট এক্সাম। এক সপ্তাহ পর থেকে শুরু হবে। প্রস্তুতি কেমন নিচ্ছ? জি ভালো। গুড। আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? মনে করার কি আছে, বলো। আমি আসলে আন্টির কথা জানতে চেয়েছি, যদি বলতেন উনি কিভাবে। জান্নাত কিছু বলেনি? শুনতে চায়নি কখনো। যদি মন খারাপ করে? ব্রেন টিউমার হয়েছিল, অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। সব ডক্টর বলতো স্যার এমন জায়গায় টিউমার হয়েছে যেটা আমরা চাইলেও অপারেশন করতে পারবো না। যদি আমরা করি তাহলে তিনি অপারেশন সেকশনেই মারা যেতে পারেন। তবু হাল ছাড়িনি। দেশ বিদেশের অনেক বড় বড় চিকিৎসকদের দেখিয়েছি, কিন্তু বারবার সবার মুখ থেকে একই কথা শুনতে হতো। একদিন জান্নাতের মা আমাকে বলে, অনেক তো হলো, আমি জানি আমি আর বাঁচবো না। আমার মেয়েটা যেভাবে থাকতে চায় সেভাবেই রেখো ওকে।
কখনো কষ্ট দিও না। জান্নাত তখন ক্লাস 9-এ পড়ে। ওর মা ওকে কাছে টেনে নিয়ে জান্নাতকে শেষবারের মতো শাড়ি পরিয়ে দিয়ে বলে, মা আমাকে কথা দে, কখনো বাজে মেয়েদের মতো বিগড়ে যাবি না। জান্নাত তখন মুখ দিয়ে কিছু বলতে পারেনি, কান্না করতো মেয়েটা। সেদিন অনেক কথা বলেছিলাম আমরা, কিন্তু তারপরের দিনই আমাদের রেখেও চলে যায়। জান্নাত সেদিন ওকে কথা না দিতে পারেনি, তবে সেই কথা মনে রেখেছে। তাই তো মেয়েটা এখনো সহজ সরল ভাবে জীবনযাপন করে। বাবা, আমাকে কথা দাও, কখনো আমার মেয়েকে কষ্ট দেবে না। আমাকে ভরসা করুন, আমি বিনা কারণে জান্নাতকে ফুলের টোকাও লাগতে দেব না। তোমার প্রতি আমার আস্থা আছে বাবা। এখন চলুন বাসায় যাই। হ্যাঁ চলো। দুজন কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তার টেবিলে আসলাম। আম্মু, আজ জান্নাত আসেনি? আসছিল, তোকে রেডি হয়ে ওর বাসায় যেতে বলেছে। ও ভাইয়া ভাবি সরি, আপু বলছে আমাকেও সাথে নিয়ে যেতে। তুই কেন যাবি? আব্বুর আজ ছুটি, তাই বলে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তোরা দুজন আবার কলেজে যাবি। ও, খেয়ে রেডি হয়ে থাক। ওকে। নাস্তা শেষ করে জান্নাতের বাসায় গেলাম। বাইরে আঙ্কেল বসেছিল, তাই জান্নাতের কথা জিজ্ঞাসা করতে হলো। আঙ্কেল, জান্নাত কোথায়? ও রুমে আছে। ঠিক আছে, একটু মানবতা দেখানোর জন্যই জিজ্ঞাসা করলাম। উনি না থাকলে কখন গিয়ে রুমে ঢুকে যেতাম। আঙ্কেলের থেকে এসে জান্নাতের রুমে এসে দেখলাম আয়নার সামনে বসে চুলগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। দরজা আটকে দিয়ে কোনো কথা না বলে পেছন থেকে পাগড়িটাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলাম। আচমকা এমন করাতে অনেকটা ভয় পেয়ে গেলেও পরে ঠিকই স্বাভাবিক হয়ে যায়। কি ব্যাপার, এত রোমান্টিক? আমি এমনিতেই রোমান্টিক বাবু। সেটা তো জানি, আর বলতে হবে না। এখন ছাড়ো, বাইরে আব্বু বসে আছে। তাতে কি? আর তাছাড়া উনি আসবেন না। তুমি গ্যারান্টি? না, তোমার রুমের দরজা গ্যারান্টি। পাগল, দরজার কারণ কি আছে? আটকেছি বলেই তো জড়িয়ে ধরে আছি। অনেক হয়েছে, ছাড়ো। রেডি হওয়া শেষ? অনেক আগে, শুধু চুলগুলো ঠিক করছিলাম। তাহলে বের হই। হ্যাঁ চলো। রুম থেকে বের হয়ে জান্নাতের আব্বুকে বিদায় দিয়ে চলে আসলাম। আমাদের ফ্লোরে আসতেই জান্নাত টান দিয়ে বাসায় নিয়ে গেল। বই আর নীলুকে নিয়ে যেতে ভুলে গেছো বুঝি? তুমি কাছে থাকলে সব ভুলে যাই। হয়েছে, আর ঠং করতে হবে না। আম্মু, নীলু কোথায়? রুমে আছে, রেডি হচ্ছে। ঠিক আছে, তুমি বসো, আমি ওর রুমে গিয়ে ওকে রেডি করে নিয়ে আসছি। আমিও আসি। জি না, বসে থাকো এখানে। বসি তো, এত ধমক দেওয়ার কি আছে? কথা না শুনলে মায়েরও দেবো। পেতনি কথার কোনো জবাব না দিয়ে নীলুর কাছে গেল। মেয়েটাকে কষ্ট দিস না কখনো, হুম খুব ভালোবাসে তোকে। এত কাশি দেওয়ার কি আছে, আমরা জানি। আমাকে দেখে কি মনে হয় আমি ওকে কষ্ট দেই? সেটা মনে হয় না, তবে বাদর মনে হয়। আম্মু, আচ্ছা বাদ দে, প্রেম কেমন চলছে? তোমাদের যেমন চলতো আমাদের ঠিক তেমনভাবে চলবে, নো এদিক সেদিক। তোকে কি এমনি এমনি বাদর বলি? আম্মু আব্বুর সাথে বসে আড্ডা দিতে লাগলাম। এখনো রেডি হওনি? তা এত সাজুগুজু কেন শুনি? বয়ফ্রেন্ড আছে নাকি আমার ননদিনীর? জি না ভাইয়া ভাবি, স্কুলে আজ নৃত্য অনুষ্ঠান আছে, সেখানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে নৃত্যতে নাম লিখিয়েছি, সেটার জন্যই এত সাজসজ্জা করতে হচ্ছে। তাই বুঝি? তা কোন গানে নৃত্য দেবে? রবীন্দ্রনাথের গানে। ওয়াও, কি গান শুনি? তাতা থই থই। গান জানো এটা? পারি। শোনাও একটু। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। বাহ, সুন্দর গাইতে পারো তো। আমিও তোমার গান শুনেছি। কোথায় শুনছো? ভাইয়ার ফোনে। তুমি গানটাই বলছিলা, তাই আমার সব ফ্রেন্ডরা মিলে এই গানটাই ঠিক করেছে। ও জানো, আজ খাবার টেবিলে বসে মুখ ফসকে তোমাকে ভাবি বলে ফেলেছিলাম। তারপর কি হলো? কেউ বুঝে উঠতেই পারেনি। যদি বুঝতে পারতো তাহলে তো তোমাকে বকা দিত। সেটা একটু দিত। সাবধানে কথা বলতে শেখো। ঠিক আছে। নীলুকে রেডি করে বাইরে নিয়ে আসলো। এখন চলো। কি রে, তুই আজ শাড়ি পরেছিস কেন? স্কুলে নৃত্য অনুষ্ঠান আছে সেজন্য। স্কুলে অনুষ্ঠান, তাতে তোর কি? বুদ্ধু, নীলু সেখানে নৃত্য পরিবেশন করবে, আর তোমার এসব জেনে লাভ নেই। চলো। ওকে চলো।
আব্বু আম্মুকে বিদায় দিয়ে নিচে আসতেই জান্নাত ওদের গাড়িতে উঠতে বলল। গাড়িতে ওঠো। কেন? গাড়ি করে যাব। সরি, পারবো না। কেন পারবে না? এমনি পারবো না। কারণ না বলে যেতে হবে। আমি তোমাদের মতো এত বড় লোক নই, তাই বলে যে তোমার গাড়িতে করে আমাদের যেতে হবে সেটা কিন্তু না। তুমি গাড়ি করে কলেজে যাও, আমি নীলুকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে যাব। মাথায় সবসময় উল্টোপাল্টা কথা করে, তাই না? হয়তো তোমার কাছে উল্টাপাল্টা কথা। এত কথা বলা বাদ দিয়ে গাড়িতে ওঠো। সরি, পারবো না। তুমি না পারলে নীলু চলো। নীলু যাবে না। জান্নাতকে দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম রেগে গেছে, তবুও স্বাভাবিকভাবেই কথা বলছে। একটা রিক্সা করে 3 জন গেলে নীলুর সাজগোজ একদম নষ্ট হয়ে যাবে। দুটো রিক্সা নিতে পারি। তবুও গাড়িতে যাবে না? না। ওকে, আমি আর নীলু একটাতে যাচ্ছি, তুমি আমার পিছু আরেকটা নিয়ে এসো। নীলু একা একটাতে যাক, আমি আর তুমি। চুপ! আই মামা, যাবেন? হ্যাঁ আপা যাব। নীলু ওঠো, আর তুমি অন্য একটা নিয়ে এসো। জান্নাত আর নীলু চলে যাওয়ায় 2 মিনিটের মাথায় আমি একটা রিক্সা নিয়ে ওদের পিছু পিছু গেলাম। নীলুর স্কুলে এসে ওকে এগিয়ে দিয়ে দুজন একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। তুমি এমন কেন? আমি আবার কেমন? আমার একটা কথাও শোনো না। আমি আবার কি শুনলাম না? এই যে আমার গাড়িতে উঠলে না। আবার সে একই কথা। আমাকে বিনা কারণে গাড়িতে যেতে দেখেছো? আমি কারণ অকারণ হিসাব করছি না। তাহলে এমন করছো কেন? দে। কিছু একটা বলার আগে পকেট থেকে ফোন বেজে উঠল। বের করে দেখলাম বৃষ্টি কল করেছে। জানালার সামনে বসে ওর সাথে কথা বলা মোটেও ঠিক হবে না, তাই কল কেটে দিয়ে সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। জান্নাত আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর জিজ্ঞাসা করলো, কে কল করেছিল? তেমন কেউ না। জানতে চেয়েছি কে। ফ্রেন্ড। তোমাকে বলেছি না কোনো মেয়ের সাথে না কথা বলতে? তাহলে মেয়েরা তোমাকে কল দেয় কেন? বাবু, তুমি আমাকে এমনি এমনি সন্দেহ করছো। আমার শুধুমাত্র ফ্রেন্ড, আর কিছু না। তাহলে আমার সামনে বসে কথা বলতে তোমার সমস্যা কি? ওকে, আবার কল দিলে কথা বলবো। ওকে। দুজন কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। জান্নাতকে বলে টয়লেটে চলে আসলাম। বৃষ্টিকে কল দিতে হবে সেই জন্য। বৃষ্টির সাথে কথা বলা শেষ করে ঈশানকে কল দিয়ে ওর সাথে কথা বলতে বলতে জান্নাতের কাছে আসলাম। তারপর দুজন মিলে আড্ডাখানা এসে সবাই মিলে আড্ডা দেওয়ার পর ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে জান্নাত ম্যামের সাথে কথা বলছে, আর আমি ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে ওনাদের কথা শুনছি। তাদের কথা বলা শেষ করে দুজনেই রিক্সায় উঠলাম। আমি কিছুদিন অন্য বাসায় থাকতে চাইছি। কেন? এই বাসায় থাকলে এক্সাম অনেক খারাপ হবে, সবসময় আম্মুর কথা মনে পড়ে। তাই বলে এত কয়দিন দেখা করবো না? কথা তো হবেই। আর দেখা? কিছুদিন বন্ধ থাকবে। আমি পারবো না। প্লিজ। আমিও তোমার সাথে যাব। পাগল কথাকার। পাগল না, আমি সিরিয়াস। তাহলে বিয়ে করো, আজকেই নিয়ে যাব। তোমার সাথে যেতে হলে বিয়ে করতে হবে? হ্যাঁ, করতে হবে বাবু। কিছুদিন পর তো বিয়ে হবেই। দেখাটাও তো প্রতিদিন হবে এক্সাম হলে। এক্সাম হলে আমি লেখা বাদ দিয়ে তোমাকেই দেখবো নাকি? মাথায় এত বুদ্ধি? আমি তো ভাবলাম তুমি এটাতেই হ্যাঁ বলে দিবে। তুমি বুঝতে পারছো না, তুমিহীন আমি অপূর্ণ। জানি আমি, কিন্তু এক্সাম তো ভালো হতে হবে, তাই না? এটা টেস্ট এক্সাম মাত্র। আমার কাছে সব এক্সাম সমান বাবুই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো। রাগ করেছো? না। আমার দিকে তাকাও। হুম। প্রতিটা এক্সাম শেষ করে তোমাকে বাসা অবধি এগিয়ে দিয়ে যাব। ধন্যবাদ, তবে আমার লাগবে না। এখন কিন্তু মাইর খাবে। আমিও মারতে পারি। তুমি আমার সাথে ঝগড়া করতে চাইছো? না, মারামারি করতে চাইছি। মারলে কেন? তুমি তো বললে মারামারি করবে। আউচ! এত জোরে মারলে কেন? আমার ইচ্ছা। যা, তোমার সাথে আড়ি। আমিও তোমার সাথে। আর দুজন কোনো কথা বললাম না, দুদিকে চেহারা ফিরে বসে রইলাম। হারামি, তোকে মারলাম আমি কত সুন্দর করে, আর উনি আমাকে মনে হয় সরকারি পেয়েছে। এত জোরে থাপ্পড় মারলো, গালটা একদম ব্যথা করে গেছে। আগে আমার সময় আসো, তোকে দেখাবো আমি কি জিনিস। বাসায় আসার পথে আর কোনো কথা হয়নি। বাসার সামনে আসতেই রিক্সা থেকে নামলাম। পকেট থেকে 500 টাকার নোট দেয়াতে বলল, মামা খুচরো দেন। খোঁচা নেই। আপা আপনি একটু দেখেন। এন, এখানে তো একজনের টাকা। যার যার টাকা শেষেই দিবে। একদম ঢং করবে না, টাকা দাও। পারবো না, আপনার টাকা আপনি দেন। আর আপনি কে? কে মানে? তুমি জানো না আমি কে? না। এখন কিন্তু সত্যি রাগ হচ্ছে। তো আমার কি?
আমি তোমাকে টাকা দিয়ে দেব, এখন অন্তত আমারটা দাও। আপনাকে কেন দেব? দিবি না তাহলে এখানে কি করিস, যা ভাগ। আর কোনো কথা না বলে উপরে চলে গেল। মামা বাজারে চলেন। আচ্ছা চলেন। বাসা থেকে বাজার হেঁটে যেতে 5 মিনিট লাগে। রিক্সাওয়ালা মামার সাথে বাজারে গেলাম। শালি আমাকে এভাবে ঘোরানো তুই হারে হারে টের পাবে। মাত্র 20 টাকা দিতে কি কিপটামি করলি? আল্লাহ যেন তোর বাপের লাখ লাখ টাকা লস করে দেয়। জান্নাতকে 1000টা বকা দিয়ে বাজার থেকে নীলুর জন্য কিছু খাবার নিয়ে টাকা খরচ করে মামাকে তার টাকা দিয়ে বাসায় আসতে লাগলাম। কুত্তা আমাকে মারা, তাই না? এখন তাহলে বোঝ। কত ভালো লাগছে, মন চাইছে এক্ষুনি নাচ করি। না থাক, বাসায় গিয়ে নাচ করবো নি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় নীলুর সাথে দেখা। আজ অনেক খুশি মনে হচ্ছে। তোমার ভাইকে শাস্তি দিয়েছি। কি শাস্তি? জান্নাত সব বলল। গাধাটা বাসা থেকে টাকা নিয়ে গেলেই পারতো। ভাইয়ের প্রতি কত দরদ, তাই না? থাকবে না বুঝি? জানো আমাকে কত জোরে থাপ্পড় দিছে? সেটার জন্য তুমিও আরেকটা নিতে। ওকে মারলে আমার অনেক কষ্ট হয়। এখন তো সে কষ্ট পাচ্ছে। এটাও শাস্তি। তোমার প্রোগ্রাম কেমন হলো? অনেক সুন্দর। ফার্স্ট হয়েছো? এটাতে কোনো রুলস নাই, ইচ্ছা মতো দিবে। কোনো সিরিয়াল নাই? না। ঠিক আছে, এখন আমি যাই, বিকেলবেলা তোমাদের বাসায় আসবো। ঠিক আছে, বাই। নীলুর সাথে কথা বলা শেষ করে বাসায় চলে গেল। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। রুমে এসে প্রথমে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য আম্মুকে টেবিলে খাবার দিতে বললাম। খাবার খেয়ে রুমে এসে ফোন হাতে নিতেই দেখলাম ঈশান কল করেছে। কল ব্যাক করলাম। হ্যাঁ বল। কি করছিস? এই তো লাঞ্চ করলাম মাত্র। বাসার সবাই কেমন আছে? খারাপ আর নেই। তোর বাসায় সবাই কেমন আছে? আর ওনার কি খবর? আছে ভালোই, ঘুরে যায় একদিন এসে। যাব। সব সময় তো শুধু বলিস আসবি, কিন্তু কখনো আর আসবি না। আচ্ছা এখন রাখছি, ঘুমাবো। সাবধানে থাকিস। আর তুই? বাই। বাই। ওর সাথে কথা বলার পর ফোনটা টেবিলের উপর রেখে ঘুমিয়ে গেলাম। এখন থেকে রাতে আবার পড়তে হবে। যদিও প্রতিদিন কম বেশি পড়া হয়, তবে এক্সামের সময় সবাই একটু বেশিই পড়ে। তাহলে আমি কেন ব্যতিক্রম হব? থাক, আর কোনো কথা বলে লাভ নেই। এখন একটু ঘুমাই। বিকেল হতে জান্নাত বাসায় চলে আসে। প্রধান কারণ আমার অভিমান দূর করা। বাসার কলিং বেল বাজাতে আব্বু দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো আছি, খুব ভালো। বাকি সবাই কোথায়? বসে আছো? চলো। আব্বুর সাথে এসে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আম্মু তোমার ছেলে কোথায়? রুমে ঘুমিয়ে আছে। ও আব্বু একটা জিনিস খেয়াল করেছো? কি? জান্নাত আপু আম্মুকে আম্মু বলে, বাট তোমাকে আঙ্কেল বলে। কেমন যেন লাগে না? ওই আমার পাকনা বুড়ি রে। নীলু, কথা ভুল বলিস নাই কিন্তু। কিন্তু কি শুনি? না কিছু না। বিয়ের পরে আব্বু বলবো। কি বলিস এসব? না মানে বিয়ের পরে তোমার বৌমা এসে আব্বু বলবে। তাহলে তুমি বলবে না? আমি কেন বলবো? আমার তো আম্মু আছে। একটা কথা জিজ্ঞেস করি তোকে, এটার জন্য পারমিশন লাগে নাকি? তুই সত্যি নিলয়কে ভালোবাসিস? জান্নাত মাথা নিচু করে হ্যাঁ উত্তর দিল। কিন্তু তোর বাবা? তোমাদের আগে আব্বু আগে জানে। আমি ওনাকে নিলয়ের কথা প্রথমেই বলেছি। তাহলে তো ভালোই হলো, বিয়ে দিয়ে দেয়। আমি রাজি, আজ হলেও সমস্যা নেই। বিয়ে করার এত শখ? তুমি বুঝবা না সোনা। আম্মু তোমরা আড্ডা দাও, আমি তোমার বজ্জার ছেলের কাছে যাচ্ছি। ঠিক আছে। রুম খোলা থাকায় জান্নাতের তেমন কাজ করতে হলো না। রুমে গিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে প্রচুর গরম লাগতে শুরু করলো। ঘুমের মধ্যে মনে হচ্ছে জানলা দরজাহীন রুমে প্রচণ্ড গরমে শুয়ে আছি। চোখ খুলতে মাথা একদম গরম হয়ে গেল। ফ্যান বন্ধ করে দিয়ে কাঁথা কম্বল শরীরের উপর চাপিয়ে দিয়েছে পেতনি। আমাকে চোখ খুলতে দেখে জানালা খুলে দিয়ে শরীরের ওপর থেকে কাঁথার কম্বল সরিয়ে নিয়ে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত ঘুমাও কেন? ঘুম ভাঙিয়ে এখন এসব প্যাচাল? ওকে আমি 2টা সরি। তোমার সরি তোমার কাছে রাখো। রেখে যাচ্ছ কেন? তুই তখন কি করেছিলি বলে গেছিস? আমি সরি বাবু, দেখো আমি কান ধরছি। লাথি খাবে। তুই আমার কান ধরছিস কেন? তোমার কান মানেই তো আমার কান। ঢং বাদ দে। এখন ওঠো। উঠে কি করব? ছাদে যাব। যাব না। যাবে না। চলো না প্লিজ। বললাম তো যাব না। তুই যাবি না মানে তোর বাপ যাবে। ওঠ। বাবা দেখো বাইরের রুমে আছেন। মায়ের খাবে কিন্তু। শোনো। কি?
আই লাভ ইউ। হঠাৎ করলে পাগলের কি হলো? জানি না। আই লাভ ইউ টু। এখন যাও, ফ্রেশ হও। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জান্নাত বসে আছে। তুমি বাইরে যাও নাই? না। কেন? একটা কথা বলবো? কি বলো? চলো না আমরা বিয়ে করে নিই। আবার সে বিয়ে? বলছি তো পড়াশোনা শেষ করে বিয়ে করব। আর এখন যদি বিয়ের কথা আব্বা আম্মা জানে তাহলে ওনারা কতটা কষ্ট পাবে। একটুও কষ্ট পাবে না, বরং ওনারাই বিয়ের কথা বলছে আমাকে। হুম। কি রাজি হয়ে যাও। তুমি বাইরে যাও, আমি আসি। আমি কোথাও যেতে পারবো না। তুমি এখন বলো কি করবে? এসব নিয়ে কথা না বললে খুশি হব। ও ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে? অন্য বাসায়। যাওয়ার কথা ছিল আগামীকাল। আজকে থাকার কোনো ইচ্ছে নেই। এখানে বসো। না। বসোই না। জান্নাতকে বিছানার উপর বসিয়ে ওর সামনে হাঁটু কেটে বসলাম। তুমি কি চাও? আমাদের বিয়ে হোক। বিয়ে করলে তুমি সুখে থাকবে? হ্যাঁ। কিন্তু আমি সুখে থাকতে পারবো না। কেন পারবে না? শুধুমাত্র বিয়ে করলেই হয় না জান্নাত, স্ত্রীর সকল ধরনের ইচ্ছাকে পূরণ করতে হয়। কিন্তু তোমার ইচ্ছাকে পূরণ করার সামর্থ্য আমার নেই। কি বোঝাতে চাইছো তুমি? টাকা। তুমি টাকার চিন্তা করছো? আমার আব্বু। তোমার আব্বুর টাকা আমি চাই না বলে বিয়ে করতে চাইছি না। প্লিজ আমাকে এক্ষুনি বিয়ে করার কথা বলো না। তাহলে তুমি বিয়ে করবে না? না। এখন ছাড়ো আমাকে। ঠিক আছে, তোমাকে আটকানোর সাধ্য আমার নেই। তবে একটা কথা বলবো, খুব ভালোবাসি জান্নাত। আর কোনো কথা না বলে বাইরে গিয়ে আব্বু আম্মুর সাথে আড্ডা দিতে লাগলো। কোথাও বের হবি নাকি? আম্মু, আগামীকাল আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। কেন? এক্সাম শুরু হবে। এক্সাম শুরু হবে তো বাসা ছাড়ার কি আছে? আম্মুর কথা মনে হলে পড়তে ইচ্ছে করে না। সবসময় মন খারাপ হয়ে যায়। নিলয় জানে? জানি। আমিও যাব। তুই গিয়ে কি করবি? আপুর সাথে আড্ডা দিব। ওর এক্সামের জন্য যাচ্ছে, আড্ডা দেওয়ার জন্য না। মন খারাপ করে না? এক্সাম শেষ হলে সবাই একসাথে যাব, কেমন? ঠিক আছে। এখন যাই আম্মু। রাতে আসতে পারবি? কেন? ডিনার এখানেই করবি? ঠিক আছে, আসবো। সবার সাথে কথা বলে জান্নাত ওদের বাসায় চলে গেল। রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ড্রয়ার থেকে সিগারেট বের করলাম। জান্নাতের হঠাৎ কি হলো? সব সময় বিয়ের কথা। এসব ভাবতে ভাবতে সিগারেট খেতে শুরু করলাম। আগের থেকে অনেক অবুঝ হয়ে গেছে। যেটা বলবে সেটাই করতে হবে। কিন্তু ওর জন্য আরেকজনের সব কিছু নষ্ট হয়ে যাবে সেটার কিছুই না। ধুর, আর ভাল লাগে না। সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে বাজারে আসলাম। রাত 9টা অবধি ঘোরাঘুরি করে বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কোথায় ছিলি? বাইরে। সেটা কোথায়? বাজারে। কেন? ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। আয় ভিতরে আয়। আম্মুর সাথে ভিতরে এসে জান্নাতকে দেখতে পেলাম সবার সাথে বসে আছে। কখন আসলে? জান্নাত উত্তর না দিয়ে নীলুর সাথে কথা বলল। তুই ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। রুম থেকে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। তারপর আম্মু সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। সবাই সবার সাথে কথা বলছে, তবে বরাবরের মতো আমি চুপচাপ বসে আছি। একটু জান্নাতের সাথে কথা বলতে চাইছি, কিন্তু ও আমার কথার উত্তর না দিয়ে অন্য সবার সাথে কথা বলে, তাই আর কোনো কথা বলি নাই। খাবার পুরোটা শেষ করে রুমে চলে আসলাম। ভাবলাম জান্নাত খাবার শেষ করে রুমে আসবে, কিন্তু আসলো না। অনেক খারাপ লাগছিল, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। পড়তে বসলাম, কিন্তু সেটাও ভালো লাগছে না। বই রেখে একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সোজা রান্না করে আম্মুর কাছে গেলাম, কিন্তু আম্মু নেই। আম্মুর রুমে যেতে দেখলাম আম্মু আর আব্বু বসে আছে। আমাকে আম্মু দেখে জিজ্ঞেস করলো, ঘুম তাহলে ভেঙেছে? কেন, ঘুম ভাঙার কথা ছিল না নাকি? কটা বাজে ঘড়ি দেখছিস? না, কেন? 10:30 বাজে। তাতে কি হয়েছে আম্মু? আমি জান্নাতের বাসায় যাচ্ছি। ও, একটু আগেই চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ওদের অন্য বাসায় গেছে। আমাকে একবারও বলে গেল না? তুই তখন ঘুমাইছিলি। কিন্তু ডেকে দিতে তোমরা। জান্নাত বারণ করেছিল। কেন? সেটাই জান্নাত ভালো জানে। ও, আম্মুর কথা শুনে মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। নাস্তা না করে ছাদে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। জান্নাত আদৌ আমাকে ভালোবাসে নাকি অন্য কিছু? মাথাটা একদম কাজ করছে না। পুরোটা দিন একাকী কাটিয়ে দিলাম। পরের দিন ছাদে দোলনার উপর বসে আছি আর জান্নাতের কথা ভাবছি। তখনও কিছু ভালো লাগছিল না। বারবার জান্নাতের কথা মনে পড়ছে। দোলনা থেকে উঠে ছাদে হাঁটাহাঁটি করছি। হঠাৎ বাসার দারোয়ানকে লক্ষ্য করলাম। 1 মিনিট সময় নষ্ট না করে দৌড়ে দারোয়ানের কাছে আসলাম।
চাচা, একটা কাজ করতে হবে। তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ছাদ থেকে দৌড়ে এসেছি। কেন? একটা হেল্প লাগবে, তাই। লাগবে? সাহায্য লাগবে চাচা। হ্যাঁ বল। তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? বাড়ির মালিকের বাসায়। আমি পারবো না। তুমি যাবে? না। আমি কিন্তু চাচিকে ওটা দেখিয়ে দেব। কি দেখাইবি? সেদিন রাতে আমার সাথে বসে এত বড় লম্বা বোতলে কিছু একটা খেয়েছিলে। ফাঁসাইতে চাইছিস? না গেলে সেটাই। কিন্তু ছোট মামুনি বারণ করছে। শুধু আমাকে বারণ করেছে নাকি সবাইকে? শুধু তোকে। তোমাকে তো করে নাই। চলো। কিন্তু কোনো কিন্তু না, তুমি আগে, আমি পিছিয়ে। পরে কিন্তু আমি সমস্যায় পড়বো। নো চিন্তা চাচা, তুমি শুধু আমার সাথে চলো। পরে কিছু হইলে তোর খবর আছে।